গত ক্লাসে ন্যাপস পর্যন্ত আমরা গেছিলাম। আজকে হচ্ছে ন্যাপবার। ন্যাপবার কীভাবে তৈরি করব, ন্যাপবার মিনস মেনু, মেনু কীভাবে আমরা তৈরি করব, সেই ব্যাপারগুলো আজকে আমরা দেখব। সো আমরা যদি এই ধরনের মেনু দেখতে চাই, গত ক্লাসে আমরা যখন ন্যাপবার তৈরি করছিলাম তখন হচ্ছে যে ইউএল এলআই দিয়ে করছিলাম। যদি ন্যাপবারটা একটু করে আমরা দেখে আসি আসলে কি দিয়ে করছিলাম। যে আমরা যদি ন্যাপবার তৈরি করতে চাইতাম তখন এখানে কি লিখতাম, ন্যাপ নামে একটা ইউএল এর মধ্যে একটা ক্লাস লিখতাম ন্যাপ নামে, তারপর হচ্ছে যে লিস্ট আইটেমগুলো লিখতাম, ন্যাপ আইটেম ন্যাপ লিঙ্ক, সেম জিনিসগুলো এখানে থাকবে। হ্যাঁ, এই লিঙ্কগুলো সেম ভাবে থাকবে। যখনই আমরা ন্যাপবার করি তখন আমাদের শুধু একটা এটাকে বলা হয়, যেমন ধরেন সেকশন ইউজ করছি না, ডকুমেন্টেশন, এটাও ঠিক সেম। এটা হচ্ছে যে একটা মেনু বা ন্যাপবার, সেজন্য আমরা ন্যাপ ট্যাগ ইউজ করে থাকি। সো ন্যাপ ট্যাগের ভেতরে আমরা বিভিন্ন ক্লাস আছে, ওই ক্লাসগুলো যখন আমরা ইউজ করব তখন আমাদের এই ধরনের একটা ন্যাপবার শো করবে। হ্যাঁ, এই ধরনের একটা ন্যাপবার আমাদের শো করবে, খুব সিম্পল একটা ন্যাপবার আমাদের শো করবে। সো আমরা দেখে আসি। প্রথমে হচ্ছে যে যেহেতু আমরা ন্যাপবার তৈরি করব, সেহেতু আমাদের ন্যাপ নামে কি নিব, একটা ট্যাগ নিব, যে ট্যাগের ভিতরে আসলে আমরা ন্যাপবারের ক্লাসগুলো লিখব। তার আগে এরপরে ন্যাপবারের ভিতরে কি থাকবে, ইউএল এর মধ্যে থাকবে যে এলআই। সো এলআই এর মধ্যে থাকবে কি, অ্যাঙ্কর ট্যাগ, তাই না? সরি, এলআই এর মধ্যে থাকতেছে অ্যাঙ্কর ট্যাগ। এখন অ্যাঙ্কর ট্যাগে হ্যাশ দিলাম, এখানে ধরা লিখলাম হোম। এবার হচ্ছে যে ক্লাসগুলা অ্যাড করা। সো ক্লাসগুলো অ্যাড করার জন্য ক্লাসের ক্ষেত্রে হচ্ছে যে কি লিখতে হবে, ক্লাসের ক্ষেত্রে হচ্ছে ন্যাপ, ইউএল এর ক্লাস হচ্ছে যে ন্যাপ। হ্যাঁ, ইউএল এর ক্লাস হচ্ছে যে আগে লিখতাম যে ন্যাপবার, শুধু ন্যাপ। এখন যেহেতু এটা ন্যাপবার, সেজন্য লিখবো হচ্ছে ন্যাপবার ন্যাপ। কারণ এই ন্যাপ আর ন্যাপবার ন্যাপের মধ্যে, ক্লাসের মধ্যে ডিফারেন্স আছে। মানে আমরা যদি এখানকার সিএসএস বুটস্ট্র্যাপ ডট সিএসএসটা ওপেন করি, তাহলে ডিফারেন্সটা আমরা ধরতে পারবো। ন্যাপ, এই যে ন্যাবে কি আছে, লিস্ট স্টাইল টাইপ নান করছে। আর যদি ন্যাপবার ন্যাপ দিই, এই যে ন্যাপবার ইউজ করলে সেম জিনিসটা, ন্যাপবারে কিন্তু প্যাডিং রাখছে, এখানে কিন্তু কোনো প্যাডিং নাই, ন্যাবে কোনো প্যাডিং নেই, ন্যাপবারে প্যাডিং দিয়েছে ওরা। সো আপনি যখন ন্যাপবার ইউজ করবেন তখন আমরা মূলত ন্যাপবার ইউজ করে থাকি। ন্যাপটা ইউজ করে থাকি যে মেনুর ক্ষেত্রে, এরকম মেনুর ক্ষেত্রে না, ধরেন যে কোনো মাঝখানে কোনো জায়গায় বাটনে ক্লিক করলে বা লিঙ্কে ক্লিক করলে কিছু একটা ঘটনা, একটা এখানে আমরা কি করছিলাম, বাটন গ্রুপ বা লিঙ্ক, তারপর হচ্ছে যে আরেকটা কি লিস্ট গ্রুপ তৈরি করছিলাম। সো ওই ধরনের গ্রুপের ক্ষেত্রে গ্রুপ ওয়াইজ যদি কোনো কাজ করি তখন আসলে এই ন্যাপটা ইউজ করি। মাঝখানের দিকে কোনো একটা এই ধরনের থাকে আর কি, মাঝখানের দিকে। সেটা যদি দেখাতে চাই, এই ধরনের এক্সাম্পল এখন খুঁজে পাবো না, তো কখনো খুঁজে পাইলে বলবো। সো ধরেন এই লিঙ্কটা মাঝখানে থাকবে, অনেক সময় দেখা যায় যে আচ্ছা ওনার পেজে আছে মনে হয়, ইউর মানে মিটিং করতে ডিসিশন হলি তাহলে যারা পেয়েছে ডিসিশন ডিসিশন গভর্নমেন্ট এখান থেকে ইয়ার মতন হলো কোনো ব্যাপার মতো না। যেমন ধরেন এখানে ক্লিক করলে এখানে চেঞ্জ হচ্ছে, এই ব্যাপারগুলো আসলে অনেক সময় লিঙ্কের মাধ্যমে ন্যাপ দিয়েও করা হয়, অনেক সময় লিস্ট গ্রুপ দিয়েও করা হয়, এক এক সময় এক এক ধরনের ভাবে করা হয়। সো এই টাইপসের ব্যাপারগুলো।
সো এখন হচ্ছে যে যেহেতু ন্যাপবার ইউজ করতেছি, ন্যাপবার মূলত ন্যাপবার যখন বলি তখন আমরা এই মেনুটাকে বুঝি, এই মেনুটা তৈরি করাকে বোঝাই। সো এখন যদি আমরা ন্যাপবার তৈরি করতে চাই তাহলে প্রথমে আমাদের যে সিএসএসটা লিখতে হবে ইউএল এর ভিতরে, সেটা হচ্ছে যে ন্যাপবার ড্যাশ ন্যাপ, ন্যাপবার ড্যাশ ন্যাপ, এই সিএসএসটা আমাদের লিখতে হবে। এরপরে বাকিগুলো কি লিস্টের মধ্যে কি আছে, এলআই এর মধ্যে যে ক্লাসটা আছে ন্যাপ আইটেম, ন্যাপ আইটেম আর অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ঠিক আগের মতো হুবহু ন্যাপ লিঙ্ক। তো অ্যাঙ্কর ট্যাগের ভিতরে লিখবো যে এখানে যে ক্লাসটা লিখবো, এখানে ক্লাস লিখবো যে ন্যাপ লিঙ্ক। ওকে, সো ন্যাপ আইটেম ন্যাপ লিঙ্ক, এতটুকু। এখন আমরা এই লিস্টটাকে আমরা কপি পেস্ট করে দিই, যেহেতু আমরা আরো আইটেম দেখতে চাচ্ছি। তো এখানকার মাঝখানের যে কন্টেন্টটা আছে হোম, অ্যাবাউট, অ্যাবাউট, তারপর হচ্ছে যে হোম, অ্যাবাউট, ব্লগ, কন্টাক্ট নর্মালি দেখতে কেমন হবে। তারপর আমরা এই ন্যাপবারের মধ্যে যে ক্লাসগুলো আছে ওগুলা ইউজ করব। এগুলো সবগুলো ভার্টিক্যালি আসছে, তাই না? সবগুলা ভার্টিক্যালি চলে আসছে। আচ্ছা, ভার্টিক্যালি আসার আরেকটা কারণ আছে, যেহেতু আমরা এখানে স্টাইল ডট সিএসএস এর মধ্যে আমরা অন্য কিছু লিখে রাখছি নাকি, আমাদের যে স্টাইল ডট সিএসএস এটাতে মনে হয় আমরা কোনো কোড লিখে রাখছি, হইতে পারে প্রগ্রেস বার, ড্রপ ডাউন, ন্যাপবার, কালার, ব্যাকগ্রাউন্ড গ্রে। আচ্ছা, ন্যাপবার ন্যাপ কালার, ডেপ লিঙ্কে কালার রেড, এখানে কালার রেড এগুলো লিখছি। আচ্ছা, এগুলো অফ করে দিই, লিখছিলাম যার কারণে আমাদের এখানে কালারটাও ঠিক আমরা যেভাবে লিখছি ওইভাবে আসতেছে। নর্মালি এই কালারটা থাকবে। দেন আমি রেড লিখছিলাম স্টাইল ডট সিএসএস এ, সেজন্য এটা কি করতেছে, এটা ভার্টিক্যালি আসতেছে। ওকে, সো এবার হচ্ছে যে ভার্টিক্যালি যেহেতু আসতেছে, আমরা এখন কি করব, ন্যাপবারটা এটার মতো করব। ন্যাপবারের মধ্যে যে ক্লাসগুলো আছে সেগুলো আমরা লিখব। সো প্রথম ক্লাস হচ্ছে যে কি ন্যাপবার, যেটার মাধ্যমে আমাদের ন্যাপবারটা ক্রিয়েট হবে, এবং ন্যাপবারে আমাদের একটা প্যাডিং দেওয়া আছে। এখন ন্যাপবারটা কেমন হবে, ন্যাপবার এক্সপ্যান্ড এসএম, ন্যাপবারটা কেমন হবে, দেখতে কেমন হবে, মানে এটা মোবাইল ভিউতে গেলে কীরকম তৈরি হবে। মোবাইল ভিউতে গেলে আমরা ন্যাপবারটাকে মোবাইল ভিউতে গেলে রেসপন্সিভ যখন হয় তখন একটা বার আসে, ওই বারে ক্লিক করলে আমাদের কি হবে, ওই বারে ক্লিক করলে আমাদের ড্রপ ডাউন মেনুটা চলে আসে। তারপর এটা হচ্ছে যে কালার, বিজি লাইট মিনস হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ওই ন্যাপবারে ব্যাকগ্রাউন্ড কালারটা কীরকম হবে এই জিনিসটা। আর ন্যাপবার এক্সপান্ড এসএম, স্ট্যাক দ্য ন্যাপবার ভার্টিক্যালি অন স্ট্যাক লার্জ অথবা মিডিয়াম অর স্মল স্ক্রিন, যে কোনো স্ক্রিনে কীরকম দেখাবে। সো আমরা এই ক্লাসগুলো লিখবো। ক্লাস ন্যাপবার, ন্যাপবার আমরা একটা একটা করে দেখি ন্যাপবার লিখলে আসলে কোনো পরিবর্তন হচ্ছে কিনা। যেহেতু ন্যাপবারে কোনো পরিবর্তন হওয়ার কথা না, কারণ হচ্ছে যে এখানে জাস্ট প্যাডিংগুলো ইউজ করতেছি। যদি আমরা এই ন্যাপবার ক্লাসটাকে যদি আমরা একটু আইডেন্টিফাই করি, এই ন্যাপবার ক্লাসগুলোকে যদি আমরা একটু আইডেন্টিফাই করি, বা ন্যাপবারে কি লেখা আছে ওইটা যদি আমরা একটু করে দেখে নিই। এই যে ন্যাপবারে পজিশন রিলেটিভ, আর এই যে প্যাডিং এর কারণে এটা একটু সরে আসছে, এটা এই পাশ থেকে একটু সরে আসছে, যে ন্যাপবারে প্যাডিং এর কারণে। এবার হচ্ছে যে আরেকটা কি, ন্যাপবার এক্সপান্ড করবে, ন্যাপবার এক্সপান্ড এসএম। হ্যাঁ, ন্যাপবার এক্সপান্ড এসএম, ন্যাপবার এক্সপ্যান্ড এসএম যদি আমরা ইউজ করি, এই যে ন্যাপবার এক্সপ্যান্ড এসএম অথবা এলজি বা যে কোনো কিছু ইউজ করতে পারি, যে কোনো কিছু না, আমরা কোনটাতে গিয়ে এসএম এ লিখবো সেটা।
এটা করলাম, এটা করার পর দেখি আমরা এই যে এবার নেভবার এক্সপ্যান্ড এসএমটাকে আমরা কি করি, নেভবার এক্সপ্যান্ড এসএমটাকে আমরা একটু এটা সিএসএস এ কি লেখা আছে ওইটা আমরা একটু করে দেখে আসি। নেভবার এক্সপ্যান্ড এসএম সিএসএস এ কি লেখা আছে ওইটা আমরা একটু চেক করে নিই। এই যে নেভবার এক্সপ্যান্ড এসএম কোন মিডিয়া কোয়ারিতে কিভাবে কাজ করবে, আমরা মূলত হচ্ছে যে ওটার কোন মিডিয়া কোয়ারিতে কিভাবে কাজ করবেন নেভবার এক্সপ্যান্ড এসএম। সো এই জিনিসগুলো এখানে লেখা আছে। ধরেন আমরা এখন যে জিনিসটা করতে যাচ্ছি নেভবার এক্সপ্যান্ড এসএম দিলে আসলে কি পরিবর্তন হয়, আমাদের ভার্টিক্যালটা চলে যায়। আমরা যদি এটাকে মোবাইল ভিউতে দেখি ঠিক এভাবে দেখাচ্ছে, আমরা যদি ট্যাব ভিউতে দেখি এভাবে দেখাচ্ছে, তাই না? ওকে ফাইন। এবার হচ্ছে আমাদের আরেকটা কি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এটার ব্যাকগ্রাউন্ড কি দিতে ইচ্ছা করতেছে, আপনার যেটা দিতে ইচ্ছা করতেছে আপনি আগে থেকে জানেন, ব্যাকগ্রাউন্ড লাইট, ব্যাকগ্রাউন্ড ডার্ক, এই ধরনের। বিজি ধরেন আমি ডেঞ্জার লিখলাম, সো এটা রেড কালার টাইপের হয়ে যাবে। সো আমি ব্যাকগ্রাউন্ডে কি কালার ইউজ করতে চাচ্ছি, এই যে দেখছেন রেড কালার হয়ে গেছে। আমরা ব্যাকগ্রাউন্ডে কি কালার ইউজ করতে চাচ্ছি ঠিক ওই কালারটা চলে আসছে। এগুলো একটা নিচে একটা দেখাচ্ছে। নর্মালি যদি আমরা এবার ওদেরটা শো করি, এই যে, আর এটাকে যখন আমরা ছোট করব এইভাবে দেখাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যেটা বা আমরা করতে চাচ্ছি, যখন মোবাইল ভিউতে যাবে এখানে একটা বার আসবে, ক্লিক করলে এই ড্রপ ডাউনটা শো করবে এই টাইপসের। সো সেগুলো আমরা নিচে দেখতে পারবো। এটা হচ্ছে নর্মাল একটা নেভবার। এবং যদি আপনি এক্সপ্যান্ড এলজি এগুলো ইউজ না করেন তাহলে ভার্টিক্যালি থাকবে। মানে আপনি যদি এই যে নেভবার এক্সপ্যান্ড এসএম বা নেভবার এক্সপ্যান্ড এলজি এইসব কিছু ইউজ না করেন, নর্মালি নেভবার যখন বলি তখন আমাদের কি থাকবে, এটা ভার্টিক্যালি থাকবে। আপনার ধরেন ভার্টিক্যালি কোনো মেনু নিয়ে আসতে হচ্ছে, তখন আপনি কি ইউজ করবেন না, আপনি ইউজ করবেন না যে নেভবার এক্সপ্যান্ড এসএম এলজি এই ধরনের সিএসএস ক্লাসগুলো ইউজ করবেন না। কারণ নেভবার এক্সপ্যান্ড এসএম এর মধ্যেই ফ্লোর লেফট নামে অথবা ডিসপ্লে ফ্ল্যাক্স নামে এই ধরনের কথাবার্তা অথবা ইনলাইন ব্লক নামে কথাবার্তা লেখা আছে, যার কারণে এটা প্রত্যেকটা আইটেম লেফটে চলে যাচ্ছে। এরপর হচ্ছে যে ভার্টিক্যাল নেভবার আর সেন্টার নেভবার হইলে, সেন্টারের যদি কোনো নেভবারকেও সেন্টার করতে চাই, আমরা এই সিএসএসটা আমরা অনেক জায়গায় ইউজ করে আসছি, যেমন লিস্ট গ্রুপে ইউজ করে আসছি, বাটন গ্রুপে ইউজ করে আসছি। কোনটা সেন্টার, কোন একটা কন্টেন্টকে সেন্টারে করার জন্য জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এই জিনিসটা আমরা অনেক জায়গায় ইউজ করে আসছি। সো এখানে লিখবো যে জাস্টিফাই কন্টেন্ট ড্যাশ সেন্টার। সো এটা সেন্টারে হয়ে যাবে, আমাদের এই নেভবারটা সেন্টারে শো করবে। এই যে সেন্টারে শো করতেছে। আপনি যদি সবার শেষে শো করাইতে চান তাইলে নেভবার সেন্টার এন্ড ইউজ করবেন, তো সবার শেষে এটা শো করবে। এই যে সবার শেষে চলে আসছে। সো যদি আপনি নেভবারকে সেন্টার অথবা ইন্ডে করতে চান, এটা এই ক্লাসটা কিন্তু আমাদের লিস্ট গ্রুপে ইউজ করা হয়েছে, বাটন গ্রুপেও ইউজ করা হয়েছে। সো আপনারা এই ক্লাসটা অন্য জায়গায় ইউজ করে দেখবেন, যদি কাজ করে তাহলে তো হয়ে গেল জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। বিভিন্ন কালারের যেটা বলতেছি, আমরা কালার জেনে আসছি ব্যাকগ্রাউন্ড কালারের। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারের সিএসএস আমরা জেনে আসছি, অনেকগুলা ক্লাস আমরা জেনে আসছি। এখানে বিজি ডেঞ্জার, বিজি প্রাইমারি, বিজি লাইট, ডার্ক এই ধরনের। সো আপনি যেটা ইউজ করবেন আপনার মেনুর বা নেভবারের ব্যাকগ্রাউন্ডে সেম কালারটা চলে আসবে। যেমন ধরেন এটা আমরা লাইট ইউজ করলে তাহলে লাইট কালার চলে আসবে, বিজি লাইট, জিএসটি লাইট। সো এটাতে লাইট কালার হয়ে যাবে। এই যে লাইট কালার, হয়তো আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না, হালকা লাইট একটা কালার আসছে। যদি ডার্ক ইউজ করি সো ডার্ক কালার চলে আসবে। এই যে ডার্ক। সো এভাবে আপনারা কালার ইউজ করতে পারবেন নেভবারে। এবং নেভবারে চাইলে আমরা লোগো ইউজ করতে পারি। অবশ্যই আমরা প্রত্যেকটা অনেক জায়গায় আমরা নেভবারের মধ্যে লোগো চলে আসে, মানে একই সাথে হয়ে যায়। যেমন ধরেন যে আমার এই ওয়েবসাইটের মধ্যে লোগো কিন্তু মেনুর সাথে একসাথে।
Okay. Rồi mà. Rồi đấy. Rồi mà rồi tôi আমাদের জন্য না এই যে মেনুটা লোগোর সাথে একসাথে। সো এই ধরনের যখন আমরা তৈরি করতে যাই বা লোগোটা এই পাশে থাকে, লেফটে থাকে, এটা তো সেন্টারে রাখছি সেই জন্য সেন্টার। সো লোগো যদি ইউজ করতে চাই তাহলে আমাদের যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে যে যেহেতু লোগোটাকে আমরা অ্যাঙ্কর ট্যাগের ভেতরে রাখতে পারি অথবা নাও রাখতে পারি, সেটা আমাদের ইচ্ছা। অবশ্যই আমরা ম্যাক্সিমাম টাইম অ্যাঙ্কর ট্যাগের উপর রাখি, যেমন ক্লিক করলে ওই পেজটা আবার রিলোড হয় এই টাইপসের, অথবা ক্লিক করলে ইন্ডেক্স পেজে চলে আসে। লিঙ্ক 1 2 3 দিলেন, লোগোতে ক্লিক করলে ইন্ডেক্স পেজে চলে আসে, এরকম অনেক জায়গায় আপনারা দেখবেন। সো এটা হচ্ছে ন্যাপবারের ব্র্যান্ড মানে লোগো। সো লোগোকেই বোঝায়, কোনো একটা কোম্পানির ব্র্যান্ড অবশ্যই লোগোকে আইডেন্টিফাই করে, লোগো দ্বারা ব্র্যান্ডকে আইডেন্টিফাই করে। সেই জন্য আমরা ধরেন এখানে ইউএল এর উপরে আমরা লিখবো যে অ্যাঙ্কর ট্যাগ, যেটার মধ্যে এখানে হ্যাশট্যাগ দিয়ে রাখতেছি এবং প্লাস হবে যে ন্যাপবার ব্র্যান্ড। এবং ন্যাপবার ব্র্যান্ডে যেটা লিখে দিবেন ওটা চলে আসবে। ধরেন লোগো লিখলেন, সো লোগো চলে আসবে ন্যাপবার ব্র্যান্ডে। এটা টেক্সট হিসেবে লোগোটা থাকবে, টেক্সট হিসেবে। ন্যাপবার ব্র্যান্ডে যদি আপনি লোগো দেখে দেন ওটা টেক্সট হিসেবে থাকবে। সেভ করে নিন মেবি। নেভার ব্র্যান্ড প্লাস্টিকটা ভাবে লিখছি। আচ্ছা, এই লোগোটা এই পাশে আসছে, সরি, লোগোটা এই পাশে আসছে কারণ আমি তো এটাকে টোটাল মেনুটাকে লেফটে নিয়ে গেছি, যার কারণ সরি রাইটে নিয়ে গেছি, যার কারণে এখানে আসছে। যদি আমরা এটা সেন্টার করে রাখতাম, বা সেন্টার না, লোগোটাকে মানে এই মেনুটাকে আমরা যে পাশে নিয়ে যাচ্ছি ঠিক ওই পাশে লোগোটার ওই ফার্স্টের দিকে দেখাচ্ছে, এটাই। আমরা ধরেন যে এখানে জাস্টিফাই সেন্টার, কন্টেন্ট সেন্টার, এটা ডিলিট করে দিই, তাহলে আমাদের হুবহু এখানে যেভাবে দেখাচ্ছে ওইভাবে হয়ে যাবে। এই যে লোগো, তারপর হচ্ছে যে এখানে মেনু। সো কীভাবে আমরা ব্র্যান্ড ইউজ করতে পারি, আমরা ইমেজও ইউজ করতে পারি, লোগোর মধ্যে আমরা ইমেজও ইউজ করতে পারি। অবশ্যই আমরা লোগো হিসেবে আইকন সরি ইমেজ ইউজ করবো, আমরা লোগো হিসেবে তো আর অনেক সময় টেক্সট লোগো ইউজ করে থাকি। টেক্সট লোগোর পরবর্তীতে সবচেয়ে বেশি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে যে অবশ্যই ইমেজ। লোগোর ক্ষেত্রে অবশ্যই ইমেজ ইউজ করা হয়, টেক্সট হিসেবে খুবই কম ইউজ করা হয়। যদি আপনি কি ইউজ করতে চান, লোগোর ইউজ করতে চান, তখন আপনাকে হ্যাঁ অবশ্যই ইমেজের মধ্যে দিয়ে দিতে হবে এবং লোগোটার হাইট আর উইথ আপনি ফিক্সড করে দিবেন, তাহলে আর কোনো সমস্যা নেই। সো নেভার ব্র্যান্ড অ্যাঙ্কর ট্যাগের ভিতর না রাখলেও চলে, কিন্তু অ্যাঙ্কর ট্যাগের ভিতর রাখার উদ্দেশ্য হচ্ছে যে এটাতে ক্লিক করলে আমাদের যেন ওই পেজে রিলোড হয়, ওই ধরনের কাজ করা হয় অনেক সময়, যার কারণে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে রাখছে এরা। এখন আমি ধরেন ইমেজ নিচ্ছি, ইমেজে সার্চছি, এখন আমার এই ফোল্ডারটার মধ্যে ইমেজ আছে কিনা দেখে আসে একটু। আচ্ছা, আমরা একটা লোগো ইউজ করি। লোগো এটাতে থাকবে অস্ট্রিয়ানের। আমরা এই লোগোটা ইউজ করি।
আচ্ছা এখানে তো লোগো একটা আছে, সরি আমি এত দৌড়াদৌড়ি করতেছি কেন। লোগো ডট পিএনজি, সো আমরা এই লোগোটা ইউজ করি। ইমেজ নামে একটা ফোল্ডারের ভিতর লোগো ডট পিএনজি নর্মালি কেমন দেখতে দেখায় ওটা দেখি, তারপর এটার উইথ এবং হাইট ফিক্সড করলাম পরবর্তীতে। এই যে লোগোটা চলে আসছে, হোয়াইট লোগোটা ইউজ করলে ভালো দেখাবে যেহেতু ব্যাকগ্রাউন্ডে ইয়ে আছে। তো লোগো 1 এই যে লোগোটা চলে আসছে। সো আমরা চাইলে এভাবে লোগো অ্যাড করতে পারি আমাদের মেনুতে। সো এটা যেহেতু এটার যে হাইট উইথ ওইটাতে ফিক্সড আছে, যার কারণে আমাদের কোনো চেঞ্জ করতে হয় না। আমরা চাইলে এখানে হাইট বা উইথ আমরা ফিক্সড করে দিতে পারি। ধরেন যে উইথ যদি বলে দিচ্ছি যে 400 পিক্সেল 200 পিক্সেল ধরেন 200 পিক্সেল। এই যে দেখছেন, সো আমরা চাইলে উইথটা আমরা বাড়াই দিতে পারি নিজেদের পছন্দ মতো। যেহেতু আমার এই ইমেজটা একদম পারফেক্টভাবে অ্যাড হয়ে গেল, সেজন্য আমি আর উইথ চেঞ্জ করতেছি না, একদম যেতটুকু দেখলে ভালো দেখাবে বা প্রফেশনাল দেখাবে সো অতটুকু দেখতেছি আমরা, যার কারণে আমাদের প্রয়োজন হচ্ছে না। এই যে মেইন ব্যাপারটা, এই কোলাপসিং যখনই আমাদের ডেস্কটপ থেকে অন্য স্ক্রিনে যায় তখন আমাদের কোলাপসিং হয়ে যায়, কোলাপস। হ্যাঁ, এই ধরনের ন্যাপবার আমরা তৈরি করতে চাই, কোলাপস। সো কোলাপসিং ন্যাপবার তৈরি করার জন্য আমাদের জাস্ট কিছু কাজ করতে হবে আরও এক্সট্রা। আগে আমাকে বলেন যে নর্মাল যে আমরা মেনু তৈরি করি, নর্মাল মেনু তৈরি করলাম, প্লাস হচ্ছে যে আমরা কিভাবে মেনু সেন্টার করে ন্যাপবার সেন্টার করে এবং ইন্ড করে ওইটা আমরা দেখলাম, বিভিন্ন কালারের মেনু এবং কিভাবে লোগো তৈরি করতে পারি, লোগো অ্যাড করি আমাদের মেনুতে। মেনুতে আমরা যদি লোগো অ্যাড করি সেটাও আমরা কি করতে পারি, লোগোতে আমরা যদি মেনু অ্যাড করি সেই জিনিসটা আমরা করতে পারবো। এতটুকু পর্যন্ত আপনাদের ক্লিয়ার কিনা বলেন? জি স্যার, ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার স্যার। শীতকালের একটা সম্বন্ধ সো আমরা কিভাবে কোলাপসিং ন্যাপবার তৈরি করব ওইটা আমরা একটু করে দেখে নিই। কোলাপসিং ন্যাপবার তৈরি করার জন্য আমাদের যে ব্যাপারগুলোকে ফোকাস করতে হবে, নতুন কি জিনিস অ্যাড হচ্ছে ওইটা আমরা একটু করে চেক করে নেওয়া। নতুন কি জিনিস অ্যাড হচ্ছে, ধরেন আমি যে এখানে ক্লিক করলে এই ড্রপ ডাউন লিস্টটা তৈরি হবে, এই বাটনটা নতুন, ক্লিক করলে এই নিচের অংশটা শো করবে, ন্যাব আইটেমগুলো শো করবে, তাই না? এখানে একটা বাটন অ্যাড হবে, বাটনে ক্লিক করলে ন্যাব আইটেমগুলা কি হবে, শো হবে, তাই না? এটা তো লোগো, এটা হচ্ছে লোগো, আর এইগুলা হচ্ছে যে আমাদের মেনু। তো এটাতে যখন ক্লিক করব তখন হচ্ছে যে ন্যাব আইটেমগুলা শো করবে। আমি এটা একটু করে দেখাই, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে, দেন আমাদের মতো করে আমরা তৈরি করব। আমি এটাকে বড় করতেছি, এইভাবে দেখাচ্ছে মেনুটা। প্রথম অবস্থায় এইভাবে দেখাবে, যখনই আপনি ডেস্কটপ স্ক্রিনের পরে ট্যাব স্ক্রিন বা মোবাইল স্ক্রিনে যাবেন তখন আপনার মেনুটা হয়ে যাবে ঠিক এইভাবে। কারণ হচ্ছে যে আপনার এখানে যে কন্টেন্টগুলো আছে ওগুলো ফুল মানে আপনার স্ক্রিন থেকে বাইরে চলে গেলে তখন আপনাকে এভাবে দেখাবে। সো এভাবে দেখাইলে তখন আপনার কি হবে, যে একটা বাটন আসবে, ওই বাটনে ক্লিক করলে আপনার মেনুগুলো শো করবে। সো এই ধরনের কাজ যদি আমরা করতে চাই তাহলে প্রথম অবস্থায় আমরা তো এই মেনুটা ক্রিয়েট করে ফেলছিলাম, নর্মাল একটা মেনু আমরা ক্রিয়েট করছি। এই যে মেনু, এটাকে যখন মোবাইল ভিউতে বা ডেস্কটপ ভিউতে যাবে তখন এখানে একটা বাটন ক্রিয়েট হবে। সো ওই বাটনে ক্লিক করলে আমাদের এই মেনুগুলার ভার্টিক্যালি শো করবে, ভার্টিক্যালি শো করবে। হ্যাঁ, সো তাইলে এই বাটনটার জন্য আমাদের কি লিখতে হবে, এই বাটনটার জন্য একটা বাটন ক্রিয়েট করতে হবে। তারপর হচ্ছে যে ন্যাপবার, তারপর হচ্ছে যে ক্লিক করলে মেনুটা শো করবে, ওই জিনিসটা আমাদের অ্যাড করতে হবে। ওকে,
ওকে, আমরা কোলাপসিং ন্যাপবার দেখব, যেটা আমরা সবসময় ইউজ করতে হবে। এই ন্যাপবারটাই আমরা ইউজ করব সব জায়গায়। সেজন্য আমাদের যেটা করতে হবে, প্রথম অবস্থা হচ্ছে যে আমাদের তো মেনু তৈরি করা হয়ে গেছে, যে ন্যাপবার মেনু তৈরি করা হয়ে গেছে। এখন এই বাটনটা অ্যাড করতে হবে এবং ক্লিক করলে যে ন্যাপবারটা ওপেন হচ্ছে, এই কাজটা আমাদের করতে হবে এখন। মানে আমাদের এই কোডটাতে আমরা ওই দুইটা জিনিস আমরা বসাবো। প্রথমে হচ্ছে যে বাটনটা, এখানে যে এই বাটনটা আছে, ওই বাটনটা আমরা নিয়ে আসবো। সেজন্য আমাদের যেটা করতে হবে, যে এখানে একটা বাটন নামে একটা ক্লাস নিছে, ওই বাটন ক্লাস মধ্যে কি লিখছে, একটা আইকন নিছে, আইকন, যে ন্যাপবার টগলার আইকন। ন্যাপবার টগলার আইকন বলতে এই আইকনটাকে বোঝাচ্ছে, ন্যাপবার টগলার আইকন। একটা বাটন নিছে, ওই বাটনের মধ্যে কি করতেছে, ন্যাপবার টগলার আইকন ইউজ করছে। হ্যাঁ, বাটনের ভেতরে কোনো কিছু লিখে নাই, আবার লিখে দিলেও ওইটা চলে আসবে, কোনো কিছু লিখে দিলে ওইটা শো করবে, কিন্তু ন্যাপবার টগলার আইকন। সো আমরা এখন লিখবো যে কি, একটা বাটন নিব, কোথায় আমরা বাটনটা নিব যে ন্যাপবারের মধ্যে ব্র্যান্ডের, আমরা ন্যাপবার এই বাটনটা নিব যে ন্যাপবার ব্র্যান্ড যেটা আছে ওইটার পরে। সো ন্যাপবার ব্র্যান্ডের পরে আমরা কি নিব, বাটন নিব, যার জন্য আমরা কি লিখব, বাটন। একটা বাটন ট্যাগ নিচ্ছি, ওই বাটনের মধ্যে একটা ক্লাস লিখব, যে ক্লাসটার নাম হচ্ছে যে ন্যাপবার টগলার। এখানে কি ক্লাস আছে, ওই ক্লাসটা আমরা অ্যাড করব, যে ন্যাপবার টগলার। সো ন্যাপবার টগলারটার মধ্যে কি লেখা আছে আসলে ওইটাও আমরা একটু করে চেক করে নিই, তাইলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ন্যাপবার টগলারে দেখেন যে ন্যাপবার টগলার, ন্যাপবার যখন এক্সপান্ড করব, এই ন্যাপবার এক্সপান্ড যেটা লিখব, তখন ন্যাপবার টগলার ডিসপ্লে নান করে রাখবে। এই কিটকিট করতেছে যে ওই স্পিকারটা অফ করেন। ন্যাপবার টগলার কি করবে, ডিসপ্লে নান করবে। এটা একটু বোঝার ব্যাপার আছে। ন্যাপবার টগলার যখন এক্সপান্ড করবে, তখন ন্যাপবার টগলার কি করবে, ডিসপ্লে নান করবে। ডিসপ্লে নান অর্থ কি বলেন তো একটু, বলেন তো। দেখা যাবে না মানে স্যার, এটা দেখাবে না স্যার, হ্যাঁ, এটা দেখাবে ডিসপ্লে না, করবে না। ডিসপ্লে করবে না। যেমন ধরেন যে আমরা যখন ন্যাপবার যখন এক্সপান্ড করি, এই যে এক্সপান্ড হচ্ছে ন্যাপবার এক্সপান্ড, হ্যাঁ, অথবা এমডি যখন থাকবে, তখন আমাদের আসলে এই বাটনটা শো করবে না। সেজন্য ওরা এখানে লিখতেছে যে ন্যাপবার এক্সপান্ড টগলার যখন, তখন হচ্ছে যে ডিসপ্লে নান করবে। হ্যাঁ, এবার এখানে কালার দিয়ে রাখছে, তারপর আইকনটার মধ্যে আইকনটা কি হবে সেটাও দিয়ে রাখছেন, ন্যাপবার টগলারের কালার দিয়ে রাখছে, যে কালারটা এখানে আছে। আমরা চাইলে এই কালারটাকেও চেঞ্জ করে ফেলতে পারবো। সো তাইলে আমাদের ক্লাসটা হবে যে ন্যাপবার টগলার। তাহলে ন্যাপবার টগলার আমরা বুঝি, ন্যাপবার টগলার যখন এক্সপান্ড করবে, তখন আমাদের ওই ডিসপ্লে নান করবে, মানে বাটনটা শো করবে না। এরপরে হচ্ছে যে এই ব্যাপারগুলো নিয়ে আমরা একটু পরে কথাবার্তা বলবো, যে ডাটা টগল কোলাপস এবং ডাটা টার্গেট কোলাপস ন্যাপবার, এই জিনিসগুলো নিয়ে আমরা পরবর্তীতে একটু পরে কথাবার্তা বলবো। এগুলো হচ্ছে যে অন্য বিষয়। সো এরপরে হচ্ছে যে আমাদের এই আইকনটা নিয়ে আসতে হবে, যার জন্য আমরা এখানে ন্যাপবার টগলার আইকন নামে আরেকটা ক্লাস আছে, যে ক্লাসটার ভেতরে কি আছে, যে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে ওই ন্যাপবারের যে আইকনের যে কালার, যে এই বাটনটায় দেখাবে। এখন যদি আমরা এই স্প্যান ট্যাগের ভিতরে লিখি, যদি এখানে যদি অন্য কোনো কিছু লিখে রাখি, তাহলে কি দেখাচ্ছে সেটা একটা জিনিস দেখার বিষয়। ধরেন যে আমরা লিখতেছি যে ন্যাপ, কথার কথা, তাইলে আমাদের আসলে বুটটা স্টেপ 4-এ গেলে আমাদের এখানে কি দেখাচ্ছে, দেখাচ্ছে না কিছু। আমরা যদি ইনস্পেক্ট করি, এই যে ন্যাপ লেখাটা চলে আসছে, এটা এখানে শো করতেছে, কারণ হচ্ছে যে এখানে আমরা এখনো সম্পূর্ণ কাজ করি না। এই যে ন্যাপ বাটনটা চলে আসছে। এখন যদি আমরা লিখবো যে ন্যাপবার টগলার স্প্যানের ভিতর, স্প্যান ট্যাগের ভিতর লিখবো যে ক্লাস ন্যাপবার টগলার আইকন, ন্যাপবার টগলার আইকন। এখন দেখবেন, এখন আইকনটা আমাদের শো করবে। এই আমাদের ডেস্কটপ ভিউতে দেখাবে না, বা ট্যাব ভিউতে দেখাবে। এখানে আইকনটা শো করতেছে, যেহেতু এটা আমরা ব্ল্যাক দিছি, যার কারণে আমাদের কালার ম্যাচিং হয়ে যাচ্ছে। ন্যাপবার ডার্ক ইউজ করছে। আচ্ছা, ন্যাপবার টগলার আইকন আমরা এখানে কি ইউজ করছি,
আচ্ছা, নেপবার ডার্ক ইউজ করছে আর বিজি ডার্ক ইউজ করছে। আমরা আরেকটা জিনিস অ্যাড করি, নেপবার ডার্ক যখন ইউজ করবে তখন এগুলার কালার চেঞ্জ হবে। হ্যাঁ, ইয়ার কালারগুলা, ফ্রন্ট কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। আমাদের এখানে ফ্রন্টের কালারগুলো হচ্ছে যে নর্মাল কালার আছে। সো নেপবার টোগলার যখন নেপবার ডার্ক যখন ইউজ করব তখন আমাদেরকে এই হোভার কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। যদি আমরা এখানে একটু করে চেক করে নিই, নেপবার ডার্ক যখন ইউজ করতেছি তখন দেখেন কালার কি হয়ে যাচ্ছে, ফ্রন্ট কালার এবং হোভার কালার হোয়াইট হয়ে যাচ্ছে। সেজন্য নেপবার ডার্ক ইউজ করতেছি আমরা। যদি নিয়ে যান, এই যে এটা আসছে, হ্যাঁ, এগুলো শো করতেছে। এখনো পর্যন্ত এখনো সম্পূর্ণ কাজ আমরা করি নাই, সেই জন্য এই যে বাটনটা আমাদের চলে আসছে। কেন বাটনটা আসছে? বাটনটা আসার কারণ হচ্ছে যে আমরা এখানে ইউজ করছি নেপবার টগলার আইকন। এখন আর কি কি আছে যে আমাদের এই ইউএল যেটা আছে এটা একটা ডিবের ভিতরে রাখছে। কারণ হচ্ছে যে ওই ডিবের ভিতরে রাখার অর্থ হচ্ছে যখন আমরা বাটনে ক্লিক করতেছি তখন এই ডিপটা শো করবে, আদারওয়াইজ শো করবে না। বাটনে ক্লিক করলে ডিপটা শো করবে, বাটনে ক্লিক না করলে ডিপটা শো করবে না। এই যে ক্লিক করলে যে এখানে শো করতেছে সেটা দেখেন, ডাটা টার্গেট কি লিখছে এখানে, কোলাপসিং নেপবার। এখানে আইডি কি, কোলাপসিং নেপবার। আমরা আগে কাজগুলো করে আসছি এই ধরনের ড্রপ ডাউন লিস্টের ক্ষেত্রে। সো এটা হচ্ছে যে এখানে যে আইডিটা দিব সেটা হচ্ছে ডাটা টার্গেটের মধ্যে লিখতে হবে। এখানে কোলাপসিং নেপবারের জায়গায় আপনি যদি আপনার নামও লিখেন বা XYZ-ও লিখেন, কোনো সমস্যা নাই। এই আইডিটা যে নামে রাখবেন ঠিক সেম নামে ডাটা টার্গেটও রাখতে হবে। ঠিক সেম নামে কি ডাটা টার্গেটও হ্যাশট্যাগ দিয়ে আপনার আইডিটাকে দিতে হবে। সো এখানে কি ডাটা টগল এবং ডাটা টার্গেট এইগুলোকে আমি কপি করে ফেলতেছি, আর লিখতেছি না। আপনারাও কপি করবেন, কারণ হচ্ছে যে অনেক সময় লিখতে গেলে ভুল হয়ে যেতে পারে। সো আমরা এগুলো কোথায় অ্যাড করব? থেকে নেওয়া হয়। বুঝে নাই? ডাটা টার্গেট গুলো কি জাভাস্ক্রিপ্টের সাথে সম্পর্কিত? মানে লিংক গুলো? হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের সাথে সম্পর্কিত। বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কটা হচ্ছে যে আমরা প্রথম দিনে বলছি HTML CSS জাভাস্ক্রিপ্ট মিলে এটার একটা কম্বিনেশন। সো এখানে অনেকগুলো ফিচার কাজ করবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। সো আমরা এটার মধ্যে কি নিয়ে নিয়েছি, ডাটা টার্গেট কোলাপস এবং ডাটা টগল হচ্ছে কোলাপস এবং ডাটা টার্গেট হচ্ছে যে কোলাপসিং নেপবার। সো এই আইডিটা তো প্রথমে লিখবো না, কারণ হচ্ছে যে এই আইডিটা আমরা এখানে যে আইডিটা দিব ঠিক ওই আইডিটা। এখন আমরা একটা ডিপ নিলাম, ওই ডিপের ভিতরে আমরা ইউএলটাকে দিয়ে দিলাম যেটা আমাদের আগে ছিল। হ্যাঁ, সো এখানে ক্লাস লিখবো। ক্লাসটা হচ্ছে যে নেপবার কোলাপসিং কোলাপস, এটা কোলাপস করবে, এবং নেপবার কোলাপস, এই দুইটা ক্লাস আমাদের লিখতে হবে। কোলাপস এবং কি নেপবার কোলাপস, এই দুইটা ক্লাস আমাদের লিখতে হবে। এবং এই দুইটা ক্লাস আপনারা যদি দেখেন তাহলে এইগুলোর CSS প্রপার্টির মধ্যে কি লেখা আছে সেটা আপনারা দেখতে পাবেন। এখন হচ্ছে আইডি, এখানে আইডি যে নামটা দিবেন ঠিক সেম নামটা আপনাকে বাটনের মধ্যেও দিতে হবে। ধরেন এখানে আইডির নাম দিচ্ছি যে আমি XYZ। হ্যাঁ, সো এখানেও আপনাকে লিখতে হবে ডাটা টার্গেটে হ্যাশট্যাগ XYZ, ডাটা টার্গেট হ্যাশট্যাগ XYZ। আপনি যেটা দিবেন ঠিক ওই জিনিসটা লিখতে হবে। সো আমাদের এখন সব কিছু অ্যাড করা হয়ে গেছে। এখন যদি আমরা এখানে দেখি তাহলে কীরকম দেখাচ্ছে, আমরা দেখি এটা নর্মালি এভাবে দেখাবে। যখন আমরা ইনস্পেক্ট করব তখন হচ্ছে এই যে দেখেন কোলাপসিং, এই যে আমরা এতদিন ধরে চিন্তা করছিলাম যে কিভাবে আমরা নেপবার তৈরি করব। সো আমাদের বুটস্ট্র্যাপের মাধ্যমে আমরা নেপবারগুলো খুব ইজিলি তৈরি করে ফেলতে পারতেছি। আমি যেহেতু এখানে আগেই উপর থেকে দেখাচ্ছি আপনাদেরকে, বুটস্ট্র্যাপের উপর থেকে আমি প্রত্যেকটা ক্লাস সম্পর্কে ব্রিফ করতেছি, যার কারণে আমি এভাবে করছি। ধরেন আপনার দরকার কোনটা, এই নেপবার, এই ধরনের নেপবার আপনার দরকার, আপনি কিছুই করবেন না। আপনি কি করবেন, আপনি ট্রাই ইট ইউরসেলফে যাবেন, যাওয়ার পর আপনি তো এইগুলো সম্পর্কে জানেন কোনটা কি কাজ করে, এটা আগে জানতে হবে, তাই না? এখানে আমি বলে দিচ্ছি বিজি ডার্ক কিসের কাজ করতেছে, নেপবার ডার্ক কীভাবে কাজ করতেছে। এটা প্রথম অবস্থায় আপনারা আমি যেভাবে করতেছি ওইভাবে ট্রাই করবেন। তো পরবর্তীতে যখন আপনি এগুলো সবগুলো সম্পর্কে জেনে যাচ্ছেন তখন আপনার কাজ কি, ধরেন আপনার একটা নেপবার দরকার হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে, তখন আপনার কাজ হচ্ছে যে এখান থেকে শুরু করে ন্যাপ থেকে শুরু করে এই ন্যাপটাকে কপি করে আপনার ওয়েবসাইটের মধ্যে পেস্ট করে দেওয়া, কাজ শেষ।
এরপরে আপনি কোনো কালার চেঞ্জ করতে যাচ্ছেন, সো সেটা করবেন। ধরেন যে আমি এখন কালার চেঞ্জ করতে যাচ্ছি, বিজি ডার্ক দিব না, আমি নিজস্ব কালার দিব, ধরেন কথার কথা। সো আপনি style.css এর মধ্যে বিজি ডার্কে কি লেখা আছে, অবশ্যই বিজি ডার্কে কালার রিলেটেড কথাবার্তা লেখা আছে, ব্যাকগ্রাউন্ডের কালার। সো আপনি এই ব্যাকগ্রাউন্ডের কালারটা নিয়ে যান, নিয়ে যাওয়ার পর এখানে আপনি নিজস্ব কালার ইউজ করবেন। সো নিজস্ব যদি আমরা কালার ইউজ করি, HTML কালার কোড, ধরেন যে আমি এই কালারটা ইউজ করব না, ধরেন কথা আমি এই কালারটা ইউজ করব। সো এটার হেক্সাডেসিমাল কোডটা নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর আপনি এই জায়গায় দিয়ে দিবেন, কাজ শেষ। হ্যাঁ, এখানে ডার্কের জায়গায় আপনি লিখতে পারেন আপনার মনের মতো, এটা কি কালারটা, কি কালার হইতে পারে, ধরেন বিজি ন্যাব কালার, হ্যাঁ বোঝার সাথে আমি এভাবে দিচ্ছি। সো এই কালারটা আপনি এনে জাস্ট এখানে বিজি ডার্ক যেটাতে দিছেন ওইটাতে অ্যাড করে দেন, বিজি ন্যাপ। আমি এখন এটাকে কি করে ফেলতেছি, আমরা এটাকে ওভার রাইট করে ফেলতেছি, মানে আর আমাদের নিজের পছন্দ মতো কোড লিখে দিচ্ছি। সো দেখেন এই আসা নাই, আচ্ছা সেভ করে নেই এটা, এই যে দেখছেন চলে আসছে। এখন আপনি ইনস্পেক্ট করেন, এই যে চলে আসছে। আমি বলছিলাম যে এই জিনিসটাও চেঞ্জ করা যাবে, এখানকার কালারটাও চেঞ্জ করা যাবে। এখানে ন্যাপবার ডার্ক লিখছে না, সো ন্যাপবার ডার্ক লিখছে, সো ন্যাপবার ডার্কের ক্লাসটাও ধরে আপনি চাইলে কি করে ফেলতে পারেন, চেঞ্জ করে ফেলতে পারেন। ন্যাপবার ডার্কের কালার কি দিছে, কালার ইউজ করছে যে হোয়াইট কালার, এবং ন্যাপবার ডার্কের যখন হবে, ন্যাপবার ডার্ক যখন ইউজ করবেন তখন ব্র্যান্ডের কালার হোভার হয়ে যাবে, হোয়াইট কালারের হোভার হবে। এটা তো যেহেতু টেক্সট সেজন্য হোয়াইট কালার হয় না, যদি সরি টেক্সট হইলে হোভার হইতো, যেহেতু এটা একটা ইমেজ তো সেখানে হোভার হইলে বুঝতে পারবো না। এবং এখানকার ন্যাপবার কালারের ক্ষেত্রে দেখেন, ন্যাপবার ডার্ক যখন হবে, ন্যাপটার কালার একটা দিয়ে দিছে, ন্যাপবার লিঙ্কের কালারও কি সেম। হ্যাঁ, এখানে প্রত্যেকটাতে লিখে রাখছে কিভাবে কীরকম হবে, লিঙ্কের হোভার কীরকম হবে, ফোকাস কীরকম হবে, এগুলো প্রত্যেকটার জন্য বলে দিছে। যখন আপনি ন্যাপবার ডার্ক ইউজ করতেছেন তখন আপনার সম্পূর্ণটাতে চেঞ্জ আসতেছে, সেই জিনিসগুলো সিএসএসগুলো এখানে লিখে রাখছে, যে ন্যাবের কালারও চেঞ্জ হবে, প্লাস হচ্ছে যে ন্যাব লিঙ্কের কালার চেঞ্জ হবে। এই যে ন্যাব লিঙ্কের কালার চেঞ্জ হয়ে যাবে, অবশ্যই চেঞ্জ হয়ে গেছে। প্রথম অবস্থায় আমাদের এক ধরনের কালার ছিল, এখন হোয়াইট কালার। হ্যাঁ, যখন মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছে হোভার একটা কালার হচ্ছে। সো এই জিনিসগুলো আপনি চাইলে চেঞ্জ করে ফেলতে পারবেন। আরেকটা জিনিস চেঞ্জ করার কথা বলছি যে এই যে ন্যাপবার টগলার আইকন, এই জিনিসটা চেঞ্জ করার কথাবার্তা বলতেছিলাম, যে এই জিনিসটা আসলে চেঞ্জ করলে কি হবে। ন্যাপবার টগলার আইকন হচ্ছে যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা ন্যাপবার ডার্ক যখন হবে ন্যাপবার টগলারে কালার হয়ে যাবে, যে এই দুইটা কালার দিয়ে দিছে। সো আপনার ওয়েবসাইটের মধ্যে তো ন্যাপবারই একটা থাকবে, সো এটা গ্লোবালিও যদি আপনি চেঞ্জ করেন, এখানে তো চেঞ্জ করবেন না, আপনার এই টোটাল জিনিসটাকে কপি করে যদি আপনি style.css এর মধ্যেও চেঞ্জ করেন তাহলে কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে যে আমাদের ন্যাপবার বা একটা ওয়েবসাইটের মেনু এক একটা পেজে এক এক ধরনের হয় না। সো আপনি এটা গ্লোবালি চেঞ্জ করলেও সমস্যা নাই, কারণ এখানে শুধু আপনার ওয়েবসাইটে একটা একবারই ইউজ হবে এটা। সো এখানে ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে ওইটাকে আপনি চেঞ্জ করে দেন, বর্ডার কালারটাকে চেঞ্জ করে দেন। যেমন আমি ব্যাকগ্রাউন্ড কালার এখানে ইউজ করতেছি রেড, কথার কথা, এবং বর্ডার কালারটাও কিন্তু রেড ইউজ করতেছি। দেখবেন আমার পুরোটাই রেড হয়ে যাবে, আই হোপ এই পুরোটাই রেড হয়ে যাবে। আমি রিলোড করছি, ইনস্পেক্টে যাচ্ছি, এই যে রেড দেখছেন, পুরোটাই রেড হয়ে গেল। এবং এটার কালারও কি হয়ে যাবে, রেড। ন্যাপবার টগলার ডার্ক, আর কি কি আছে, যে এখানে আরেকটা জিনিস ইউজ করি, ইম্পর্টেন্ট ইউজ করি। সো এখানে বর্ডার কালার এবং এটার কালার চেঞ্জ হয়ে গেছে। যদি আরও কিছু অ্যাড করে দেখি কি চেঞ্জ হয়।
দেখছেন বর্ডার কালার দিয়ে দিয়েছি, বর্ডার কালারটাও চেঞ্জ হয়ে গেল। আপনি চাইলে এভাবে বর্ডার কালার চেঞ্জ করে ফেলতে পারবেন। এটার ফন্ট সাইজও মেবি চেঞ্জ করা যাবে, দেখি ট্রাই করে। ফন্ট সাইজ ধরেন 10 পিক্সেল ছোটো করে দিই, দেখি ফন্ট সাইজ চেঞ্জ হয় কিনা। তাও ছোট হয়ে গেছে। সো এই যে আমি ফন্ট সাইজ ছোটো হয় কিনা সেটা আমার মাথায় নেই, হ্যাঁ মাথায় নেই বলতে এটা তো মুখস্থ করা না আমাদের। সো আমি ট্রাই করে দেখছি, যে আমি চিন্তা করছি যে আসলে ফন্ট সাইজ চেঞ্জ করা যায় কিনা, বা এমনিতে হচ্ছে যে আইকনের ক্ষেত্রে তো আপনার ফন্ট সাইজগুলো চেঞ্জ করা যায়। সো আমি চিন্তা করতেছি এখানে ফন্ট সাইজটা চেঞ্জ করা যায় কিনা। সো ট্রাই করে দেখছি, হয়ে গেল। এভাবে আপনারা থিঙ্ক করবেন যে এটা করা যায় কিনা, এবং ওই রিলেটেড আপনি যে সিএসএস প্রপার্টি আছে ওটা ইউজ করে দেখবেন, যদি করা যায় তো হয়ে গেল। তো এই সব ছিল। এখন কিভাবে আপনি কোলাপসিং ন্যাপার তৈরি করবেন। এই যে এখানে ডাটা টগল কোলাপস, হ্যাঁ, এবং এই ব্যাপারটা হচ্ছে যে আপনি কোলাপসিং করা, যে ক্লিক করলে কোলাপসিং ব্যাপারটা মনে আছে আপনাদের? মনে আছে? এটা কোথায় দেখছেন কোলাপস ব্যাপারটা বলেন তো আমাকে। জি স্যার, জি স্যার। অ্যাকর্ডিয়নে স্যার দেখছিলাম স্যার। অ্যাকর্ডিয়নে দেখছে। সো তারপর এই যে আমরা দেখছিলাম এফএকিউ তৈরি করার সময় ক্লিক করলে একটা ডিপ কি করে, হ্যাঁ একটা ডিপ আসে। সো এটাকে কোলাপসিং বলে। এখানেও ঠিক সেম, যখনই আপনি একটা বাটনে ক্লিক করতেছেন কোলাপস হচ্ছে, একটা ডিপকে শো করতেছে। সেটা আমরা দেখছিলাম যে এখানে এই যে কোলাপসে দেখছিলাম যে আমরা এফএকিউ টাইপের কোনো কিছু তৈরি করতে চাইলে, যেটা অ্যাকর্ডিং বলে, ট্যাব বলে এটাকে, হ্যাঁ। সো এই জিনিসগুলোতে আমরা দেখছিলাম। আর যদি এখানে ড্রপ ডাউন মেনু তৈরি করতে চান, যদি আপনার ন্যাপবারে যদি ড্রপ ডাউন থাকে তাহলে কি করবেন বলেন তো? এই জিনিসটা আমরা এখানে দেখে আসছি। বলতে হবে এটা ড্রপ ডাউন যখন করবেন, হ্যাঁ এটা ড্রপ ডাউনে দেখে আসছি। প্র্যাকটিস করছিলেন আপনারা? করছেন? আমি নিচে আসি, জি স্যার করছি তো। এই যে বাটন গ্রুপে যখন আসছি তখন ডিপ দিয়ে করছিলাম। তারপর হচ্ছে যে একটু নিচে আসি, কোন একটা আচ্ছা ন্যাবে দেখাইছিলাম। ন্যাবে যখন আমরা এখানে ড্রপ ডাউন অ্যাড করছি, ফিল অ্যাক্টিভ, তারপর হচ্ছে যে এই যে এখানে যেভাবে ড্রপ ডাউন অ্যাড করছি, লিস্টের ভেতরে আমরা কি লিখতাম, লিস্টের ভেতরে আমরা ন্যাব আইটেম এবং ড্রপ ডাউন লেখাটা লিখে দিতাম, যেটা ড্রপ ডাউনের ক্ষেত্রে মূলত ডিবের ভিতরে থাকে সেটা। এখন যদি আপনার ব্যাপারটা যদি আপনি তৈরি করতে চান, এখানে ড্রপ ডাউন তৈরি করতে চান, তখন আপনি কি করবেন? আপনি করবেন জাস্ট এখান থেকে ড্রপ ডাউনের যে কোডটা ওইটা কপি পেস্ট করে দিলে হবে। কিন্তু কোড কপি করার আগে আপনাকে কোডটা বুঝতে হবে যে আসলে কোন জায়গায় কি লিখতেছি বা কোন জায়গায় কিভাবে লিখতে হয়। হ্যাঁ, আপনারা যখন ফার্স্ট টু লাস্ট বেসিকগুলো আমি যেভাবে দেখাচ্ছি বা প্রত্যেকটা ক্লাসকে ধরে ধরে যেভাবে দেখাচ্ছি ওইভাবে যদি একবার প্র্যাকটিস করে ফেলেন, পরবর্তীতে আপনার এগুলা মাথায় রাখতে হবে না। কারণ আপনি তখন জানেন ন্যাপ বা ন্যাপ দিয়ে কী হচ্ছে, বা কোন ক্লাসটা কোন জায়গা থেকে কপি পেস্ট করবেন। মানে কাস্টমাইজ করতে গেলে আপনার বেসিক ব্যাপারগুলো জানতে হবে। যেমন ধরেন এখন আমি যদি বলি যে আমার এখানে ড্রপ ডাউন অ্যাড করব, তখন আমি কিছুই করব না, এখান থেকে যে ড্রপ ডাউনের এই ক্লাসটাকে এলআই থেকে শুরু করে এই ক্লোজিং ট্যাগ পর্যন্ত নিব, নেওয়ার পরে কি এই যে এটা আমার এলআই। সো এখানে আমি এটা অ্যাড করে দিলাম, কাজ শেষ। দেখবেন আমার এখানে ড্রপ ডাউন চলে আসছে, এই যে ড্রপ ডাউন। হ্যাঁ, এটার কালার এরকম আসতেছে কারণ আমাদের style.css আমরা এই ড্রপ ডাউন যখন দেখাইছিলাম তখন style.css এ এই ধরনের কালার আমরা কাস্টমাইজ করছিলাম, যার কারণে এরকম আসতেছে। সো সার্চ বক্স আনতে চাইলে সার্চ বক্সের যে ক্লাসটা ওটা জাস্ট অ্যাড করে দেবেন, সার্চ বক্সের ক্লাস। এখানে বাটন দিয়ে সার্চ বক্সের যে ক্লাসটা, অবশ্যই সার্চ বক্স যদি আপনার মেনুতে রাখতে চান তখন অবশ্যই এটা ফর্ম ট্যাগের ভিতরে রাখতে হবে, মনে রাখতে হবে। শুধুমাত্র ইনপুট টাইপ টেক্সট দিয়ে দিলে এই টেক্সটটা আসলো, দেন বাটন একটা অ্যাড করে দিলে যে সার্চ বক্সের কাজ করবে এরকম না। কিন্তু একটা রেজিস্ট্রেশন ফর্ম বলেন, সার্চ বক্স বলেন, সবগুলাতে ফর্ম ট্যাগের ভিতরেই রাখতে হবে। হ্যাঁ, ফর্ম ট্যাগের ভিতরে আপনাকে কি করতে হবে? রাখতে হবে, আদারওয়াইজ এগুলা
কাজ করবে না। নর্মালি ডিজাইনটা হবে, বাট যখন এটা পিএসপি দিয়ে এখানে সার্চ বক্স কেন, এখানে কোনো কিছু সার্চ করতে তো হবে। সো কোনো কিছু সার্চ করতে পারবেন না তখন, যতক্ষণ পর্যন্ত না আপনি এটা ফর্ম ট্যাগের ভেতরে না রাখেন। কারণ আমাদের পিএসপি কোডগুলা যখন কোনো ইনপুট বক্সের জন্য যখন আমরা পিএসপি লিখতে যাব, তখন অবশ্যই এটা ফর্ম ট্যাগের ভিতরে থাকতে হবে। সো ন্যাপবারে কীভাবে টেক্সট অ্যাড করে এগুলো আমি এত বেশি আর দেখাচ্ছি না। ন্যাপবারে টেক্সট অ্যাড করার জন্য এই যে স্পেনটেকের ভিতর ন্যাপবার টেক্সট, এগুলা এই ন্যাবেও বলা হয়েছে ন্যাপবারে কীভাবে টেক্সট অ্যাড করবেন। সো এখান থেকে জাস্ট ক্লাসটা অ্যাড করে দিবেন। আরও ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, এই জিনিসটা বলি, ফিক্সড নেভিগেশন বার মানে ন্যাপবার, একটা ন্যাপবার ফিক্সড রাখবেন। স্ক্রলিং করলে ওই ন্যাপটা কি থাকবে, ফিক্সড থাকবে। যেমন ধরেন আমার এটা ফিক্সড, যখন আমি যতই স্ক্রলিং করি না কেন ন্যাপবারটা এখানে কি আছে, ফিক্সড আছে। হ্যাঁ, ন্যাপবারটা এখানে ফিক্সড আছে। আচ্ছা, এইসব নিয়ে তো আপনাদের সাথে কথাবার্তা বলছি যে ফিক্সড এবং স্টিকি ন্যাপবার, এগুলো নিয়ে আপনাদের সাথে কথাবার্তা বলছিলাম না? জি স্যার, দেখাইছিলেন। হ্যাঁ, এগুলা দেখাইছিলাম আপনাদেরকে যখন আমি সিএসএস দেখাইছিলাম তখন। সো এখানেও ফিক্সড এবং আপনি কি করতে পারবেন, ফিক্সড করতে পারবেন, স্টিকি করতে পারবেন। সো যখন আপনি কোনো ন্যাপবারকে ফিক্সড করতে চাচ্ছেন তখন কি ইউজ করবেন, একটা ক্লাস ফিক্সড টপ, কোথায় মানে ফিক্সড করতে চাচ্ছেন সেই জন্য এটাকে বলে দিতে হবে ফিক্সড টপ। সো আমি যদি ফিক্সড টপ বলি, সো আমার এই ন্যাপবারটা কি হয়ে যাবে, আমাদের ফিক্সড হয়ে যাবে, টপে ফিক্সড হয়ে যাবে। ন্যাপবার ডার্ক, এখানে নিলাম ফিক্সড টপ। হ্যাঁ, সো এই ক্লাসটাও যদি দেখেন ওরা এখানে টপে 0 পিক্সেল দিয়ে দিছে, তারপর এই কাজটাই করে ফেলছে, দেখবেন। পজিশন ফিক্সড, হ্যাঁ, রাইট টপে 0, রাইটে 0, লেফটে 0, জ্যাট ইন্ডেক্স বাড়াই অনেক বেশি করে দিয়েছে। নাইলে জ্যাট ইন্ডেক্স না দিলে কি হইতো বলেন তো? আচ্ছা, কন্টেন্ট ওভারল্যাপ করতে আর কি স্যার, নিচে চলে যেত। হ্যাঁ, ন্যাপটা কি নিচে চলে যেত, কন্টেন্টগুলো মেনুর উপর দিয়ে কি করতো, স্ক্রলিং হইতো। সো এখানে ফিক্সড করলেও বুঝবো না, কারণ হচ্ছে যে এখানে নিচে আমাদের কোনো কন্টেন্ট নাই। মানে কেন বুঝবো না সেটা বলেন তো? এটা যে ফিক্সড টপ হইলো, এটা আমরা এখন বুঝবো না কেন? তার নিচে আমাদের স্পেসিং নাই তো স্যার, স্পেসিং থাকলে স্যার আমাদের এখানে স্ক্রল বার নাই, কারণ আমাদের কন্টেন্ট অ্যাড করলেই তো স্ক্রল বারটা শো করবে। মানে আমাদের এই যে স্ক্রিনের চেয়ে বেশি কন্টেন্ট হইলে তখন আমার স্ক্রল বার আসবে, তাই না? ধরুন আমি একটা পি ট্যাগ দিচ্ছি, ন্যাপবারের পরে একটা পি ট্যাগ নিচ্ছি এবং এখানে আমরা ইউজ পরিমাণ কন্টেন্ট দিব। এই যে স্ক্রল বার আসছে, এই যে দেখছেন এটা টপ, এটা কি আছে, টপে ফিক্সড হয়ে গেছে। আমি স্ক্রলিং করতেছি, সো স্ক্রল হচ্ছে। আমি যদি জ্যাট ইন্ডেক্স ইউজ না করি তাহলে এই পুরো সবগুলো কন্টেন্ট কিন্তু মেনুর উপর দিয়ে স্ক্রলিং হবে। হ্যাঁ, যেটা আমরা আগেই এই ব্যাপারগুলো, এই কনসেপ্টগুলো ক্লিয়ার করে ফেলছি। আর যদি এখন আপনি যদি বটমে ফিক্সড করতে চান, আমরা দেখাইছিলাম যে কিভাবে বটমে ফিক্সড করতে হয়, কিভাবে একটা লোগোকে আমাদের পছন্দ মতো জায়গায় বা ফিক্সড করতে পারে। যদি আপনি বটমে ফিক্স করতে চান তাহলে ফিক্সড বটম ইউজ করতে হবে। তাহলে বটমে কি হবে, আপনি যদি স্টিকি করতে চান, এই যে স্টিকি করতে চান, তখন ধরেন স্টিকি করার জন্য আমাদের আবার একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে যে আমাদের অবশ্যই এই মেনুটাকে তো উপরে থাকবে না, ফিক্সড মানে এখন যেভাবে টপে আছে ওভাবে টপে থাকবে না, মেনুটা অবশ্যই টপ থেকে নিচের দিকে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। আমি আমার একটা ওয়েবসাইট দেখাচ্ছি, ট্রাভেল, এই যে এটার মতো হবে যে এখানে মেনুটা হচ্ছে আলাদা, এখানে হচ্ছে মেনুটা নিচে, এটা হচ্ছে যে আপনার হেডার সেকশন আলাদা। সো আমি যখন এটাকে কি করতেছি, স্ক্রল করতেছি, তখন এটা এই জায়গায় গিয়ে ফিক্সড হয়ে যাচ্ছে। এটাকে বলা হয় স্টিকি। হ্যাঁ, এটাকে বলা হয় স্টিকি। সো এই স্টিকি যখন করতে যাব তখন অবশ্য আবার
এই ধরনের কিছু কন্টেন্ট রাখতে হবে। হ্যাঁ, তাহলে তো স্টিকির ব্যাপারটা আসবে, নাহলে তো আর করতে হচ্ছে না। আপনার যদি হেডার আর মেনু যদি একসাথেই থাকে তাহলে আপনার তো স্টিকি করার প্রয়োজন নেই। তাইলে আমরা ধরেন এখানে আরেকটা ডিপ নিচ্ছি, উপরে আমাদের নেটবারের উপরে একটা ডিপ নিচ্ছি, ধরেন সেকশন নামে নিচ্ছি, সেকশন। এখানে লিখতেছি যে ডিপ ক্লাস, কি লিখবো বলেন তো? রো ডিপ ক্লাস কল MD12। হ্যাঁ, সো এটার ভিতরে আমরা ধরেন একটা ইমেজ নিচ্ছি, ইমেজ। আচ্ছা, ইমেজ নেওয়ার আগে আমরা ইমেজ নিচ্ছি, দেখি আমাদের এখানে কি ধরনের ইমেজ আছে আমাদের ওয়েবসাইটের মধ্যে। বিগ ওয়েবসাইট, এটা নিই, 19 নাম্বারটা নিই। JPEG, ওকে। ইমেজ ফোল্ডারের ভিতরে, আচ্ছা এটা ধরেন ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে রাখতে পারি, সো আরেকটা ডিপ নিচ্ছি, এটার ক্লাস লিখতেছি যে ধরেন যে স্লাইডার। সো স্লাইডার লিখলে ডট স্লাইডারের জন্য আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড ইমেজ, URL image 19.jpeg। এটার অবশ্যই একটা হাইট দিতে হবে, হাইট ধরেন 500 পিক্সেল, না 500 না 300। এখন আমরা একটু চেক করে নিই আমাদের ব্রাউজারে কিরকম দেখাচ্ছে। এভাবে দেখাচ্ছে। এটা ফিক্সড করে নাই আমরা এখনো পর্যন্ত, এটা ফিক্সড টপ আছে যার কারণে এখানে ফিক্সডে রয়ে গেছে, ফিক্সড টপ দিয়ে রাখছি যার কারণে। তো আমরা এখান থেকে ফিক্সড টপটা ক্যান্সেল করে দিই। ফিক্সড টপ যদি ক্যান্সেল করি, এই যে এখন আমি মাউস পয়েন্টার যখন নিয়ে যাব, এখন যখন স্ক্রলিং করব তখন আমার এই মেনুটা এখানে গিয়ে কি হয়ে যাবে, আটকে থাকবে, মানে এখানে গিয়ে ফিক্সড হয়ে যাবে। এটাকে বলা হয় স্টিকি। সো স্টিকির জন্য আমরা কি লিখব, স্টিকি টপ নামে একটা ক্লাস আছে, ওই ক্লাসটা আমরা কোথায় দিয়ে দিব, নেটবারে দিয়ে দিব স্টিকি টপ। সো স্টিকি টপটা যদি দিয়ে দিই তখন আমাদের দেখেন, এখন স্ক্রল করব, এই যে সো এটা হচ্ছে যে আমরা বুটস্ট্র্যাপের মাধ্যমে করতে পারি। আমরা প্রথমে আমরা সিএসএস দিয়ে, র সিএসএস দিয়ে আমরা কাজগুলো করে ফেলছি, এখন জাস্ট বুটস্ট্র্যাপের ক্লাস করে আমরা এগুলো করতেছি। সো আপনিও যদি দেখেন যে স্টিকি টপে এরা কোন ধরনের সিএসএস লিখছে, সো এগুলো আপনি কি বুঝতে পারবেন। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, আমরা কিভাবে একটা নেটবার, সম্পূর্ণ নেটবার ক্রিয়েট করতে পারি। সো এটা আমাদের খুব বেশি ইম্পর্ট্যান্ট। আমরা যখনই নেটবার দরকার হবে আমাদের ওয়েবসাইটের মধ্যে, তখন আমাদের নেটবার তো অবশ্যই দরকার হবে, এবং তখন আমরা আসলে এই কোডগুলো ইউজ করতে হবে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। ভিডিওতে আসেন আপনারা সবাই।
বাকিদের স্ক্রিন শেয়ার কই? পার্থ রয়েছে আর বাকিদের স্ক্রিন শেয়ার কই? স্ক্রিন শেয়ার করেন সবাই। এখন ফর্ম নিয়ে কথাবার্তা বলবো। আমরা যখন ফর্ম HTML দিয়ে দেখাইছিলাম তখন ডিজাইনিং এর ক্ষেত্রে আপনারা বলছিলেন যে স্যার আমরা এভাবে একটার নিচে একটা এত সুন্দর ডিজাইন করতে পারবো কিনা। অবশ্যই আমরা পারতাম, তখন আমরা ওইটাতে এবং আমরা CSS দিয়ে এই জিনিসগুলো করে দেখছিলাম। দেন এখন আমরা ঠিক সেমভাবে বুটস্ট্র্যাপের মাধ্যমে আমরা এই ধরনের ফর্ম তৈরি করতে পারবো। হ্যাঁ, এই ধরনের ফর্ম তৈরি করতে পারবো। সো ফার্স্ট অফ অল আমরা যদি যাই যে যদি আমি এই ফর্মটা যদি আমরা ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে। এই ফর্মটা যদি আমরা ক্রিয়েট করতে চাই, আমি একটা ফাইল নিচ্ছি, যেহেতু এই ফাইলটাতে আমাদের হিউজ পরিমাণ কন্টেন্ট চলে আসছে। একটা HTML ফাইল নিই।
এই যে আমাদের ব্ল্যাঙ্ক, যেহেতু আমরা কোনো কিছুই লিখতেছি না, সো আমরা এখন লিখবো একটা সেকশন নিচ্ছি, সেকশনের মধ্যে একটা ডিপ নিচ্ছি, ডিপের ক্লাস দিচ্ছি রো, এবং ওইটার মধ্যে ডিপ নিচে আর একটা ক্লাস হচ্ছে যে colmd 12। সো আমরা এখানে ভিতর কন্টেনার ইউজ করতে পারি, যেহেতু আমরা যে ক্লাসগুলো শিখছি ওগুলো আমরা ইউজ করব, আস্তে আস্তে ইউজ করতেছি কন্টেনার। ওকে, আমি ভিউটা অফ করি। সো কন্টেনার নিলাম। এবার এই কন্টেনারের ভিতরে একটা ফর্ম ট্যাগ নিব। হ্যাঁ, ফর্ম ট্যাগের ভিতরে আমরা কি লিখি? মেথড লিখি, তাই না? মেথড আর হচ্ছে যে অ্যাকশন, অ্যাকশন, এই দুইটা লিখে রাখবো। এরপর হচ্ছে যে যেহেতু আমরা কি করতে চাচ্ছি, আমরা এখানে এগুলোকে ফ্রম গ্রুপে আন্ডারে নিয়ে আসতে হবে, যে এটা হচ্ছে লেভেল আর এটা হচ্ছে যে আমাদের ইনপুট বক্স, এগুলোকে একটা গ্রুপের আন্ডারে নিয়ে আসতে হবে। যে একটা গ্রুপের আন্ডারে যখন নিয়ে আসবো তখন আমাদের ডিপ দিয়ে অবশ্যই করতে হবে কাজটা। সো আমরা যখন একটা গ্রুপের আন্ডারে নিয়ে আসবো, সো এখানে আমরা ডিপ লিখবো, তারপর হচ্ছে যে আমাদের লেভেলটাকে, এরপর হচ্ছে যে আমাদের ইনপুট বক্সটা। সো একটা ডিপ নিচ্ছি, যে ডিপটার ক্লাস হবে যে ফ্রম গ্রুপ, যেহেতু আমরা গ্রুপ ওয়াইজ আনতে যাচ্ছি, ফ্রম গ্রুপ। হ্যাঁ, এই ডিপের ভেতরে আমাদের কি থাকবে? লেভেল থাকবে। সো লেভেল ট্যাগের মধ্যে যদি আমরা লিখি যে ধরেন যে ইমেল, যেহেতু ইমেল লিখতে দেখাচ্ছে এখানে, একটু জুম আউট করি। ওকে, এরপরে হচ্ছে যে ইনপুট বক্স। সো ইনপুট বক্সের মধ্যে টাইপ যেহেতু ইমেল, সেজন্য আমরা লিখব ইমেল, আর বাকিগুলো হচ্ছে আইডি, নেম, txt ইমেল লিখে দিব। তারপর আইডি লিখতেছি যে txt ইমেল, এবং হচ্ছে যে ক্লাসটা হচ্ছে যে যেহেতু আমরা বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করতেছি, সেই জন্য বুটস্ট্র্যাপের যে ক্লাসটা আছে ওই ক্লাসটা ইউজ করব আমরা, কারণ ওই ক্লাসের এগেনস্টে কি লেখা আছে, ফ্রম কন্ট্রোল ক্লাসের জন্য এখানকার যে মাউস পয়েন্টার, যে এই যে এটার কতটুকু উইথ হবে, হাইট কতটুকু হবে, তারপর হচ্ছে যে ক্লিক করলে এখানে যে ফোকাস হচ্ছে, এই জিনিসগুলো কিসের আন্ডারে লেখা আছে? ফ্রম কন্ট্রোল এই ক্লাসের আন্ডারে লেখা আছে। এবং আমরা এখানে আরেকটা জিনিস প্লেস হোল্ডারও অ্যাড করব, ফ্রম কন্ট্রোলের ভিতর লেখা আছে, এবং আমরা প্লেস হোল্ডারও অ্যাড করব। প্লেস হোল্ডার বলতে এন্টার ইউর নেম, ইমেল, প্লেস হোল্ডার অ্যাড করব। এখন যদি আমরা দেখি আমাদের ফ্রম গ্রুপটা একটা নিচে একটা চলে আসবে, যেহেতু আমরা গ্রুপ ওয়াইজ কাজ করছি। এই যে এখানে যেভাবে দেখতেছেন ঠিক ওভাবে চলে আসছে। এখন কথা হচ্ছে ফ্রম কন্ট্রোলের ভিতরে কি লেখা আছে, ফ্রম গ্রুপে কি লেখা আছে, এগুলো একটু আমরা চেক করে নিব, যেন আমাদের মানে এখানে আমরা আসলে কি লিখতেছি। ফ্রম গ্রুপে মার্জিন বটম, প্রত্যেকটার ডিপ যখন নিব প্রত্যেকটার একটা মার্জিন বটম থাকবে, মানে এরপরে যখন আবার সেম জিনিসটা নিব তখন এখানে একটা আসবে, এটার একটা বটম, যে এখানে একটা স্পেস থাকবে। সো ফ্রম গ্রুপে মার্জিন বটমটা নিচে, আর কিছু নিচে কিনা দেখি। ফ্রম গ্রুপে জাস্ট মেন ব্যাপারটা হচ্ছে যে মার্জিন বটম ইউজ করছে। তারপর হচ্ছে যে ফ্রম কন্ট্রোলের মধ্যে আমাদের অনেকগুলো কাজ হবে। ফ্রম কন্ট্রোলটা যদি আমরা একটু চেক করে নিই, তাহলে দেখেন ফ্রম কন্ট্রোলের মধ্যে যে ভ্যালিডেট, ফ্রম কন্ট্রোল এই যে ভ্যালিডেশন যদি হয়, ফ্রম কন্ট্রোল ওয়াজ ভ্যালিডেট, ইনলাইনের ক্ষেত্রে ফ্রম কন্ট্রোলটা কীরকম হবে? ইনপুট টেক্সটের ইনপুট গ্রুপের মধ্যে যদি ফ্রম কন্ট্রোল থাকে তাহলে কীরকম হবে? সো এগুলো যেহেতু ইনপুট বক্স, সো ফ্রম কন্ট্রোলের মধ্যে এখানে লেখা আছে যে এটার হাইট, উইথ এবং প্লাস হচ্ছে যে ফোকাসিংটা কীরকম হবে। এই যে আসছে ফ্রম কন্ট্রোল, ডিসপ্লে ব্লক উইথ হচ্ছে 100%, প্যাডিং দিছে, এখানে হাইট ইউজ করে নাই, এখানে প্যাডিং ইউজ করছে, যে এত আরইএম এবং এত আরইএম ফ্রম কন্ট্রোল হাইট ইউজ করছে, যে টপ আর বটমে কত হবে আর
লেফট আর রাইটে কত হবে এটা বলে দিছে। ফন্ট সাইজ, এখানের ভিতর যে ফন্ট সাইজটা ওইটা 1 আর 16 পিক্সেল হবে। লাইন হাইট একটা চেয়ার, একটা কালার কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, সবগুলো বলে দিছে। বর্ডার কালার, বর্ডার রেডিয়াস এবং ট্রানজ্যাকশন কীরকম হবে। সো এখানে ফ্রম কন্ট্রোলের মধ্যে সব লেখা আছে। আপনি যদি এখানকার কোনো একটা পোর্শন আপনার চেঞ্জ করতে চায়, সো আপনি যদি ফ্রম কন্ট্রোল ধরে কাজ করেন তাহলে আপনার যতগুলো ইনপুট বক্স থাকবে, যেখানে যত জায়গায় আপনি ফ্রম কন্ট্রোল ইউজ করবেন সব জায়গায় চেঞ্জ আসবে আর কি। সো আপনি যদি আরেকটা নেন, ডিপ নেন, আরেকটা ডিপের মধ্যে আপনি লিখতেছেন যে কি সেম ক্লাস ফ্রম গ্রুপ এবং হচ্ছে যে আমি লেভেল নিচ্ছি। লেভেলের ভিতর লিখতেছেন যে আপনি ধরেন যে ইমেল পাসওয়ার্ড, হ্যাঁ। তারপর হচ্ছে যে ইনপুটের ভিতর লিখতেছেন যে যেহেতু পাসওয়ার্ড সেজন্য আপনি এখানে পাসওয়ার্ড লিখবেন অবশ্যই। সো নেমের ক্ষেত্রে txt পাসওয়ার্ড লিখতে পারেন, পাস লিখতে পারেন। তারপর ক্লাস হচ্ছে যে সেম ফ্রম কন্ট্রোল আইডি লিখে দিতে পারেন txt পাস, হ্যাঁ। সো কাজ শেষ। এখন আমাদের দেখেন পরবর্তীতে এই যে পাসওয়ার্ড, এই যে এখানে একটা স্পেস আসছে, এটা ফ্রম গ্রুপের ক্ষেত্রে মার্জিন বটম ইউজ করছে সে কারণে আসছে। সো এখন যদি আপনি একটা সাবমিট বাটন ইউজ করতে চান, লাস্টের দিকে একটা বাটন ইউজ করতে চান যেটা সাবমিট বাটন বলি, সো এখানে বাটন ইউজ করলে হবে না, অবশ্যই এখানে যেহেতু এটা একটা ফর্ম সেহেতু সাবমিট ইনপুট টাইপ বাটনটা ইউজ করতে হবে। সাবমিট, তারপর হচ্ছে যে এখানে নেম দিতে পারেন যে বিটিএন সাবমিট। তারপর হচ্ছে যে ক্লাস, হ্যাঁ এখানে ক্লাস হবে যে বাটনটা আসলে কি ধরনের কালার হবে, বিটিএন ডেঞ্জার, হ্যাঁ যে কালারে আপনি রাখতে চাচ্ছেন ওই কালারটা দিতে পারেন। সো আইডির ক্ষেত্রে হচ্ছে যে আইডি আপনার মতো করে বিটিএন সাবমিট যেহেতু লিখছি, সো সাবমিট। এখন যদি আমরা একটু করে চেক করে নিই তাহলে কীরকম দেখাচ্ছে, এই যে ডেঞ্জার। আর এখানে যদি আপনি প্রাইমারি দেন, সো প্রাইমারি বাটন চলে আসবে। এখানে প্লেস হোল্ডার আমরা কিছুই লিখি না যার কারণে আসে নাই। সো এখানে সাবমিট যদি যে কালারটা দিতে চাচ্ছেন ওই কালারটা আপনি লিখতে পারেন। আর আপনি যদি এখানে ফ্রম কন্ট্রোলের মধ্যে কোনো কিছু চেঞ্জ করতে চান, সো সেটা করতে পারবেন, যে ফ্রম কন্ট্রোলটাকে ধরে style.css এর মধ্যে সো আপনি করতে পারবেন। এটা হচ্ছে খুব ইজি পেপার। সো আপনি যদি একটা ফর্ম নিয়ে আসতে চাচ্ছেন, আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে ফর্মটাকে ইনলাইনে করতে চাই, এভাবে ইনলাইন, সেজন্য আপনাকে ফর্ম ট্যাগের ভিতরে আরেকটা ক্লাস লিখতে হবে, সেটার নাম হচ্ছে ফর্ম ইনলাইন। ফর্ম ট্যাগের ভিতরে একটা ক্লাস লিখতে হবে, সেই ক্লাসটার নাম হচ্ছে যে ফর্ম ইনলাইন। এটা হচ্ছে ডিফল্ট ফর্ম, একটা নিচে একটা আসবে। যদি আপনি ইনলাইন করতে চান এই ফর্ম ট্যাগের ভিতরে একটা ক্লাস লিখতে হবে ফর্ম ইনলাইন। সো এটা এখন হয়ে যাবে কি ইনলাইনেই হয়ে যাবে, ইনলাইনে শো করবে, এই যে ইনলাইন শো করতেছে। ওকে, এখন এই সাবমিট বাটনটা, এই ক্লাসটার বিটিএন সাবমিটের এখানে কোনো স্পেসিং নেই, তাই না? আপনি চাইলে এখানে স্পেসিং করতে পারেন। যদি আমি ফ্রম ইনলাইনে যাই, দেখি ফ্রম ইনলাইনে কী লেখা আছে এবং ফ্রম ইনলাইনের জন্য ফ্রম কন্ট্রোলগুলো কীরকম লেখা আছে ওইটা আমরা একটু চেক করে নিতে পারি। ফ্রম ইনলাইনের মধ্যে কোন ডিসপ্লেতে কীরকম দেখাবে, এরকম দেখাচ্ছে। ফ্রম ইনলাইন লেভেলে দেখা আছে, ফ্রম গ্রুপের মধ্যে আছে। ফ্রম ইনলাইন যখন হবে তখন ফ্রম গ্রুপগুলা যদি মার্জিন বটম 0 পিক্সেল দিয়ে দিচ্ছে। আমরা যদি এখানে লিখে দেখাচ্ছি জাস্ট কথার কথা, মার্জিন রাইট যদি আমি কত 10 পিক্সেল ইউজ করি, দেখেন। আচ্ছা, আমরা তো এটা ইউজ করতেছি না, এই বুটের স্টেপের এই ফাইলটা তো আমরা ইউজ করতেছি না। ধরেন আমি এই পুরোটাকে কপি করে আমার style.css এ চলে যাচ্ছি, যেহেতু আমি এটা ইউজ করতেছি না। সো আমি জাস্ট এখানে মার্জিন রাইটটা রাখতেছি। এই যে দেখছেন রাইটে, প্রত্যেকটা রাইটে। আপনি যদি লেফটও রাখতে চান তাইলেও পারবেন। মার্জিন লেফটও কি থাকবে, রাইট এবং লেফটে টপ আর বটমে 0 পিক্সেল হবে, অথবা 10 পিক্সেলও দিতে পারেন টপ আর মার্জিন টপ আর রাইটে, আর সব দিকে 10 পিক্সেল করেও দিতে পারেন। যেহেতু আমরা 10 পিক্সেলে রাখতেছি, সো সব দিকে মার্জিন 10 পিক্সেল হয়ে যাবে। সো উপর থেকে চারিদিক থেকে মার্জিন 10 পিক্সেল হয়ে গেল। এখন এই বাটনটার থেকে যদি আপনি কি করতে যাচ্ছেন,
লেভেলটাকে আপনি স্পেসিং করতে যাচ্ছেন, এই যে এখানে ফ্রম লেভেল আছে না, ফ্রম লেভেল ইনলাইন লেভেলটাকে নিয়ে যান, নিয়ে যাওয়ার পর আপনি এটার জন্য কোড লিখেন। ফ্রম ইনলাইনে যদি আপনি বলে দেন যে হ্যাঁ মার্জিন রাইটে ধরেন 10 পিক্সেল হবে, সো এরকম যদি বলে দেন তাহলে কি হচ্ছে আপনার এই যে ইমেলের পরে যে একদম বাটনটাকে একদম কনসিস্টিং আসতেছে, একটার সাথে একটা লেগে আসতেছে, এটা স্পেসিং হয়ে যাবে, এই যে দেখেন। সো এই কাজগুলো আপনি করতে পারবেন, এই কাজগুলো তখনই করতে পারবেন যখন আপনি আসলে কোডগুলোকে বুঝতে পারতেছেন। যখন আপনি ইনলাইন করবেন এই জিনিসটা করতে পারেন। আবার এই ধরনের স্পেসিংয়ের জন্য এটা ইউজ না করে আপনি করতে পারেন আর একটা মেথডে, সেটা হচ্ছে যে আপনি ক্লাস ইউজ করে যে এই যে দেখেন মার্জিন SM, মানে MR মিনস হচ্ছে মার্জিন, SM2 মার্জিন প্যাডিংগুলা, মার্জিন রাইট, এটাতে আমরা ডিরেক্টলি লিখে দিচ্ছি। আর আপনি যদি মার্জিন MR ইউজ করেন সো তখন আপনি মার্জিন কত পিক্সেল হবে সেটা ইনলাইন অ্যাবভ ফিল কম্প্রেসড অ্যান্ড লুক মাচ বেটার বুটস্ট্র্যাপ স্পেসিং ইউটিলিটিস দ্য ফলো এক্সাম্পল অ্যাট রাইট মার্জিন, যদি রাইটে মার্জিন রাখতে চান সো কীরকম দেখাবে, অথবা অ্যান্ড মার্জিন বটম ক্লাস MP দিয়ে মার্জিন বটম বোঝাচ্ছে, সো বটমে যদি রাখতে চান তাহলে কীরকম দেখাবে। আপনি যদি এই ক্লাসগুলো ইউজ করেন প্রত্যেকটাতে, যে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কিভাবে কাজ করতেছে। যদি আমি এখান থেকে একটা মার্জিনের ক্লাস নিয়ে যাই, ক্লাস নিয়ে যদি আমরা এখানে চেক করে দেখি যে MR SM2, এই যে দেখেন এখানে কি লিখছে MR SM2 মার্জিন 0.5 REM। হ্যাঁ, সো আপনি যদি এভাবে ইউজ করেন MR SM1, MR SM2, MR0 মার্জিন 0, সো যত পিক্সেল ইউজ করবেন MR SM1 কত প্যাডিং কত মার্জিন রাখবেন, 0.25 REM নাকি 2, এখানে 5 পর্যন্ত থাকে, 2, 3, 4, 5 পর্যন্ত থাকে প্রত্যেকটাতে, মানে মার্জিন লেফট এবং রাইটের বলেন বটম বলেন প্রত্যেকটাতে 5 পর্যন্ত থাকবে। 4, 5, 4, এই যে 5-এর 3 REM পর্যন্ত থাকবে। সো আমরা যদি এখানে আপনি যদি চিন্তা করেন যে না আমি এখানে ইউজ করব না, যে আমি নিজে কোনো কোড লিখবো না, আমি বুটস্ট্র্যাপ দিয়ে আমি এটাকে কি করব চেঞ্জ করব, তাহলে এগুলো বাদ দিয়ে দেন। সো বুটস্ট্র্যাপ দিয়ে যদি করতে চান তখন আপনাকে এখানে লিখতে হবে যে কত প্যাডিং রাখবেন। হ্যাঁ, এখানে যে ক্লাসটা ফ্রম কন্ট্রোলের পরে লেভেলের ভিতরে একটা ক্লাস লিখবেন, যে ক্লাসটার নাম হবে যে ধরেন MR মিনস হচ্ছে মার্জিন রাইট কত রাখবেন, ধরেন 2 রাখবেন, 3 রাখবেন, SM স্মল ডিভাইসের জন্য কত রাখবেন, ধরেন 4 রাখলেন। সেম জিনিসগুলোকে সেম ক্লাসটাকে কপি করে আপনি কোথায় রাখলেন, ফ্রম কন্ট্রোলও দিলেন, সো এটা রাইটে চলে যাবে। সো দেখেন আমরা এই জিনিসটা একটা করে দেখি, একটাতে চেঞ্জ হবে বাকিগুলোতে চেঞ্জ হবে না। এই যে দেখেন লেফট ইমেল এই লেভেলের মার্জিন রাইট করতেছি, এটারও মার্জিন রাইট করতেছি। যদি পাসওয়ার্ডও সেম দেন তাহলে পাসওয়ার্ডও কি সেম, মার্জিন রাইট বলেন মার্জিন বটম বলেন এগুলো আমরা নিজেরা না লিখেও বুটস্ট্র্যাপের হেল্প নিয়ে করতে পারি। কি থাকে এখানে আসলে মার্জিন রাইট, উপর থেকে যদি দেখি আমরা একটু করে যে মার্জিন রাইট, এটা হচ্ছে মার্জিন টপ, আর এটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর, MY আর MT হচ্ছে MY MX হচ্ছে যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস মিনস হচ্ছে লেফট রাইট দুইটাতে কাজ করবে, আর ওয়াই অ্যাক্সিস যখন বলি টপ বটম দুইটাতে কাজ করে। হ্যাঁ, সো আপনি কোনো জায়গায় যদি মার্জিন ইউজ করতে হয় তখন যদি এখানকারগুলা ওয়েবস নিয়ে ইউজ করতে পারেন, কারণ 3 REM মিনস হচ্ছে 348 পিক্সেল মতো হবে। সো যদি 5 REM 3 REM এতটুকু পর্যন্ত হবে, কিন্তু আপনি ইচ্ছা করলে আপনি কি করতে পারেন, ইচ্ছা করলে আপনি এখানকার ক্লাসগুলো ইউজ করতে পারেন। যদি ধরেন যে 3 REM এখানে 5 পর্যন্ত ক্লাস লেখা আছে, 5-এর চেয়েও বেশি যদি লাগে তখন আপনাকে নিজেই লিখে দিতে হবে। ধরেন এখানে আমি লিখছি যে MR SM4, এটাতে আমি কোনো ক্লাসই লিখব না। যদি আমি এক্স অ্যাক্সিস বরাবর বলতেছি, যদি আমি MX লিখি তাইলে কি দুই পাশে চেঞ্জ হচ্ছে কিনা, মানে সেম থাকতেছে কিনা। যদি আমি এখানেও ক্লাস ইউজ না করি, দেখেন আমি পরিবর্তনটা দিই, MS অ্যাক্সিসের কথাবার্তা যদি বলি দুইটা, আমি বলতেছি যে MR বলেন মিনস হচ্ছে রাইটে যদি কোনো মার্জিন ইউজ করতে চান তখন MR ইউজ করতে হবে, বটমে কোনো ইউজ করতে হলে MB ইউজ করবেন। ধরেন আপনি
লেফট রাইটের সেম ভ্যালু, হ্যাঁ, তখন আপনি এক্স অ্যাক্সিস ইউজ করবেন। তাহলে তখন লিখতে হবে যে এম এক্স, ধরেন এস এম লিখলেন স্মল ডিভাইসের জন্য কত, আপনি 2 লিখলেন। দেখবেন এখন 2 মিনস হচ্ছে 0.25 REM, এরকম 2 মিনস হচ্ছে 0.5 REM। সো 0.5 REM স্পেস হয়ে গেছে, দেখছেন, মানে 8 পিক্সেল মতো স্পেস চলে আসছে। এই ইমেলের অ্যাক্সেসিস বরাবর লেফট এবং রাইট, মানে ইনপুট বক্সের লেফট এবং রাইটে কি হয়ে গেছে, লেভেলে তো লিখি না, ইনপুট বক্সের রাইট এবং লেফটে কি দিচ্ছি আমরা, মার্জিন দিছি। সো ঠিক সেমভাবে যদি এখানেও লিখি ইনপুট বক্সের দুই পাশে দিই, তাইলে কি আমাদের লেফট এবং রাইটের দুই পাশে কি হয়ে যাবে, মার্জিন হয়ে যাবে। দেখেন এখন আমি যদি এটা তো যদি আমি ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো মার্জিন ইউজ করতে চাই, তখন ওয়াই এস এম ধরেন যে 4 দিলাম, হ্যাঁ, দেখবেন এটা টপ এবং বটম দুইটাতে কি হয়ে যাবে, মার্জিন হয়ে যাবে। হ্যাঁ, এই ঠিক বটমও মার্জিন আছে, সেটা আমরা কেমনে বুঝবো বটমে যদি মার্জিন আছে, সেটা হয়তো আপনাদের কোয়েশ্চেন, ভাই আমি কেমনে বুঝবো যে বটমে মার্জিন আছে। সো এখানে একটা পি ট্যাগ নেন, ফ্রমের বাইরে একটা পি ট্যাগ নেন, তাহলে বুঝতে পারবেন পি ট্যাগটা কত নিচে আসতেছে। ওয়েব ডিজাইন আমি একটা জিনিস লিখে রাখতেছি, SIGN, এই যে কত নিচে আসতেছে, কেন, এখানে একটা বটম আছে, বটমটা হচ্ছে যে আপনার যেহেতু 4 দিছি, 4 হইলে এখানে কত, মার্জিন 1.5 REM। সো এইভাবে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, এমটি মিনস হচ্ছে টপ, হ্যাঁ, এমবি হচ্ছে যে বটম, হ্যাঁ, সো এমএল হচ্ছে লেফট, হ্যাঁ, আর এম হইলে চারিদিকে, মার্জিন চারিদিকে হবে। যদি আপনি চারিদিকে মার্জিন ইউজ করতে চান, তখন শুধু এম ইউজ করলে হয়ে যাবে। এটা শুধুমাত্র স্মল ডিভাইসের জন্য, আপনি অন্য ডিভাইসের জন্য জাস্ট এখানে এস এমটাকে এমডি এক্সএল এভাবে চেঞ্জ করে দিলে অন্যান্য ডিভাইসগুলোতে ঠিক ওভাবে দেখাবে। ধরেন আমি এটাকে ইনস্পেক্ট করলাম, এই যে দেখেন একটা নিচে একটা চলে আসছে। এটা ছিল যে আসলে ফর্মের ক্ষেত্রে কিভাবে আমরা স্পেসিংগুলোও নিতে পারি। যদি আমরা আমাদের ইচ্ছা হচ্ছে যে দুইটা এভাবে থাকবে, হ্যাঁ, দুইটা কি বলে ইনপুট বক্স পাশাপাশি এভাবে থাকবে, আবার এখানে নিচে আবার ইনপুট বক্স আসবে, নিচে ইনপুট বক্স আসবে, ঠিক এইভাবে, হ্যাঁ। সো ব্যাপারটা কীরকম দাঁড়ায়, একটা রোয়ের ভিতরে দুইটা কলাম, একটা রোয়ের ভিতরে কি দুইটা কলাম, বা আমরা যখন ডিপ নিই কোল 12 নিচ্ছি, এবং এটার ভিতরে যদি ধরেন যে আমরা ধরেন কোল 3 নিচ্ছি, কোল 3টাকে আমরা যতবারই দিচ্ছি, কারণ আমাদের টোটাল স্ক্রিনটা হচ্ছে যে 12 কলামে। সো আমি যদি 3 করে নিই, তাহলে একটাতে 4টা কলাম, 4টা করে ডিপ পড়ে, এরপরে আরও যদি নিই সেটা আবার 4টা নিচের দিকে চলে আসে। সো সেম ব্যাপারটা যদি আমি আরেকটা ডিপ নিচ্ছি, আরেকটা সেকশন নিই, সেকশন, এটাতে সেমভাবে লিখতেছি ডিপ ক্লাস। এগুলা কেন লিখতেছি আমি, আসলে এগুলো না লিখলেও তো আমি বুঝাই দিতে পারতাম, কারণ হচ্ছে যে এই ফরম্যাটে আমরা আসলে কোড লিখব, যার কারণে আমরা এখানে এই ফরম্যাটটাকে কি করতেছি, কাজে লাগাচ্ছি যে এইভাবে করার। সো ডিপ রো এবং ডিপ রো এর ভিতরে কলাম থাকবে, ধরেন কলাম 6 বা কোল 6 লিখছে এখানে। সো কোল 6 কোল লিখছে, কোল মানে দুইটা কলাম হবে। সো এখানে আমরা এভাবেও করতে পারি যে কোল 12 এর ভিতরে, বা এখানে কোল 6 নিয়েও কাজ করতে পারি, যে কোল 6, এই কোল 6 এর ভিতরে আমরা এই ফরম্যাটও লিখতে পারি কোল 6। সো এই কোল 6 এর ভিতরে আমাদের ইয়াটা থাকবে, ইনপুট বক্সগুলো থাকবে, যে ধরেন আমরা ডিপ গ্রুপ, এই গ্রুপটাকে আমরা যদি এখানে নিয়ে আসি, দেখি কি হয়, লেভেল, ও সরি, এখানে তো আমাদের লেভেল থাকবে না, জাস্ট ইনপুট বক্স থাকবে, ইনপুট বক্স থাকবে, এটা গ্রুপ ওয়াইজ আর লিখতে হবে না, যেহেতু শুধুমাত্র ইনপুট বক্স থাকবে। দেখি আমাদের আমরা এখানে যে ফরম্যাটটা আছে হুবহু এটার মতো না লিখে একটু আমরা চেঞ্জ করে দিচ্ছি, আমাদের নিজেদের মতো লেখা ট্রাই করতেছে। সো দেখি, এই যে দেখছেন কি করতেছি, যেহেতু আমাদের এখানে দুইটা কলামে ভাগ করলাম, কিসে দুইটা কলামে ভাগ করলাম, দুইটা কলামে ভাগ করার পর দুইটা কলামে ভাগ করলাম, ওই যে কোল 6 করে করে দুইটা কলামে ভাগ করে, জাস্ট ওইখানে ইনপুট বক্সগুলো দিয়ে দিচ্ছি, কাজ শেষ। দুইটা কলামে ভাগ করে আমরা ইনপুট বক্সগুলো
দিয়ে দিচ্ছি। এখন আরও যদি ইনপুট এই সেম ইনপুট বক্সগুলা নিচের লাইনে দিতে চাই, তাহলে দেখেন কীরকম আসতেছে, যে আমাদের মূলত এইভাবে রাখতে চাই। হ্যাঁ, আমি কপি পেস্ট করতেছি, সব 6টা করলাম, এই যে দেখছেন। সো এভাবে আমরা করতে পারবো। এখন কথা হচ্ছে ভাইয়া, এখানে এত স্পেসিং কেন? এত স্পেসিং এর কারণ হচ্ছে যে আমরা এখানে লিখলাম কি MX MY লিখছি না। সো MY লেখার কারণে এটার একটা কি আছে, মার্জিন নিয়ে নিছে, প্রত্যেকটা ইনপুট বক্সে একটা মার্জিন নিয়ে নিছে, সেজন্য আমরা দেখতে এরকম দেখাচ্ছে। সো আমরা যদি এই ইয়াটার দরকার নাই তো আমাদের, কারণ হচ্ছে প্রত্যেকটা ইনপুট বক্স প্রত্যেকটা ডিপের একটা ডিফল্ট মার্জিন প্যাডিং থাকে। সো এই কারণে আমাদের তখন ইনপুট বক্সের মধ্যে মার্জিন ইউজ না করলেও চলে, কারণ এই মার্জিন ইউজ করলে সেটা দেখতে ভালো দেখায় না। সেটা আমরা দেখতে পাচ্তেছি কেন ভালো দেখাচ্ছে না, এখানে অনেক বেশি স্পেসিং হয়ে গেছে। সো এটা যখন আমরা রিমুভ করে দিছি দেখেন, একদম একটার সাথে একটা লেগে গেছে। সো আপনি চাইলে এখানে মার্জিন বটম ইউজ করেন, তখন কাজ শেষ। আপনি মার্জিন অথবা প্যাডিং মার্জিন, এখানে মার্জিন আমরা SM4 দিছি, ওইখানে আপনি 1 দেন, তাহলে 0.5 REM চলে আসবে। অথবা মার্জিন বটম ইউজ করেন, যে কোনো একটা ইউজ করলে হয়ে যাচ্ছে। এবং এটার বাটন আপনি ইউজ করতে পারেন, বাটন এখানে আমরা এখানে একটা বাটন ইউজ করব, যে বাটনটা থাকবে সেন্টারে। এগুলো সব কাজ, আরেকটা ব্যাপার, এগুলো সব কাজই কোথায় থাকবে? ফ্রম ট্যাগের ভিতর থাকবে, নাইলে কিন্তু কাজ করবে না। কি কাজ করবে না বলেন তো? ওই যে যখন আমরা বাটনটাকে ক্লিক করব, তখন আসলে ডাটাগুলা ডাটাবেসে স্টোর হবে না। হ্যাঁ, সেজন্য আমাদের এই টোটাল ব্যাপারটাকে কোথায় রাখতে হবে? কোল 6 থেকে এই টোটাল ব্যাপারটাকে আমাদের একটা ফ্রম ট্যাগের ভিতরে রাখতে হবে। ফর্ম ট্যাগের ভিতরে রাখতে হবে, এই প্রত্যেকটা জিনিসকে ফর্ম ট্যাগের ভিতরে রাখতে হবে। এবং ফর্ম ট্যাগের ভিতরে আরেকটা ডিপ নিব, যে ডিপের ক্লাস হচ্ছে যে ধরেন ColMD12, এবং এটাতে একটা ইনপুট টাইপ বাটন নিব, ইনপুট টাইপ বাটন নিব। নেওয়ার পর এটা হচ্ছে সাবমিট বাটনের একটা দিব, ক্লাস btn প্রাইমারি। ওকে, তারপর নেম হচ্ছে যে txt, আচ্ছা না btn সাবমিট দিলাম। এখন আমাদের কীরকম আসা একটু চেক করে নিই। আমাদের একটা ডিপ জানালা হয়েছে, আই হোপ এই ডিপটা এখানে শেষ হইল, এই ডিপটা এখানে শেষ হইল, এখানে শেষ হইল। ওকে ফাইন, ডিপ ফর্মটা একটা এর বাইরে দিয়ে দিই। এই যে ফর্ম ট্যাগটা বাইরে দিয়ে দিই। এই যে সাবমিট বাটনটাকে আমরা সেন্টারে করতে চাচ্ছি। আচ্ছা, সেন্টারে করতে গেলে আমাদের একটা ক্লাস কিছুক্ষণ আগে আমরা ইউজ করছিলাম, মনে আছে আপনাদের? জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। সো এটা একটু ইউজ করে দেখি তো আসলে কাজ হয় কিনা। জাস্টিফাই ড্যাশ কন্টেন্ট ড্যাশ সেন্টার। আচ্ছা, ম্যাপবারে করছিলাম না আমি, ক্লাসটা ভুল লিখতেছি কিনা একটু চেক করে নিই। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এটা দিয়ে যদি সেন্টার করতে না পারি তাহলে অন্য কোনো মেথড ইউজ করব আমরা। না, সেন্টার হচ্ছে না। ওকে, এটা দিয়ে সেন্টার হচ্ছে। আচ্ছা, তাহলে স্যার ডি ব্লক করে স্যার, আর এই মার্জিন অটো করলে যাবে না স্যার? এটা এমনি তো ব্লক এলিমেন্ট। ডি
ডি ব্লক আর মার্জিন অটো স্যার। হ্যাঁ, ডি ব্লক ডি ব্লক আর এম MX অটো। এম অটো নাকি MX অটো এটা? এম অটো স্যার, এম অটো, শুধু এম অটো, মার্জিন অটো আর কি স্যার। ওকে, এম অটো। আচ্ছা, আগে চেক করে নিই তারপর। হ্যাঁ, চলে আসছে। সো এভাবে আমরা এটাকে কি করতে পারি, সেন্টার করতে পারি। সেম ব্যাপারগুলো এখানেও আছে। আপনি যদি ভ্যালিডেট করতে চান যে আপনি যেটা লিখতেছেন ওইটা যদি না হয় তাহলে আপনাকে একটা এরর মেসেজ দিবে, বা আপনি যদি সাবমিট বাটনটাকে ক্লিক করে দেন তাহলে এরর মেসেজ দিবে। তখন আপনাকে লিখতে হবে ওয়াজ ভ্যালিডেট নামে একটা ক্লাস আছে, ওই ক্লাসটাকে আপনার লিখতে হবে। এখানে ভ্যালিডেশনের ব্যাপারগুলা অনেক কিছু জাভাস্ক্রিপ্টের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, ওয়াজ ভ্যালিডেট ধরেন আমি এখন দিলাম, দেওয়ার পরে যদি আমি এটাকে রিড আউট করলাম, করার পরে যে আমি যদি এখানে প্লেস হোল্ডার দেওয়া আছে, যদি আমি কোনো কিছু না লিখে যদি টাইপ করি, প্লেস হোল্ডারটা একটু অফ রাখি আপাতত। ঠিকঠাকভাবে কাজ করতেছে না। অবশ্যই ফ্রম গ্রুপের ভেতরে ওয়াজ ভ্যালিডেট ইউজ যখন করব তখন আমরা দুইটা জায়গায়, এটা হচ্ছে রিকোয়ার্ড, অবশ্যই রিকোয়ার্ড করে দিতে হবে যদি আপনি চান যে হ্যাঁ রিকোয়ার্ড করা। সো আমরা রিকোয়ার্ড করলাম, যে কোনো একটা ডিপকে রিকোয়ার্ড করলাম। দেখি আমি একটার ভিতর করে বলতেছি, হয়তো বা এই যে এটাতে কোনো ডাটা নাই সেই জন্য এভাবে দেখাচ্ছে। হ্যাঁ, এখানে বলতেছে যে আপনাকে ডাটা দিতে। তো আচ্ছা, এটাকে যেহেতু ইমেল ফরম্যাট, সো ইমেলের @gmail.com, এই যে এটা তখন কি হয়ে গেল, যখন আমরা রিকোয়ার্ড দিব অবশ্যই এই ফিল্ডটাকে ফিল আপ করতে হবে এবং এটা ভ্যালিডেশন করতে হবে, যে নাইলে কিন্তু কাজ করবে না। দেখেন আমরা আগে ভ্যালিডেশন যেটা করতাম, যদি কোনো ডাটা না দিতাম তাহলে রিকোয়ার্ড দেখাতো, সাবমিট বাটনে ক্লিক করলে তখন আসলে এই ফর্মটা কাজ করতেছে, মানে কোনো একটা যদি ডাটা ফিল আপ না হয় সেটা আপনাকে বলে দিবে। ঠিক সেম, কিন্তু এখানে বলে দেওয়ার সাথে সাথে এখানে আইকন চলে আসতেছে, এখানে কালার রেড হয়ে যাচ্ছে যদি আপনি ইনপুট না দেন। সো এটা হচ্ছে যে ভ্যালিডেশনের কোড। আপনি যদি ভ্যালিডেট করতে চান তখন আপনার এই কোডগুলো ইউজ করলে হয়ে যাবে। জাস্ট ওয়াজ ভ্যালিডেটটা যদি ইউজ করেন, আর এখানে আরও কিছু আছে যে ওয়াজ ভ্যালিডেটের পরে এখানে প্লিজ ফিল আউট দিস ফিল্ড। সো এই ডিপটা ইনভ্যালিড ফিডব্যাক, এই ফিডব্যাকগুলো আপনাকে লিখে দিতে হবে। তাইলে আপনার যদি কেউ যদি এই ইনফরমেশনগুলো না দেয় তাহলে কি হবে, আপনার ইনভ্যালিড দেখাবে, আর যদি ভ্যালিড হয় সেটা তো ভ্যালিড দেখাবে। দুইটা এখানে কি ফিডব্যাক লিখে দিছে এই জায়গায়, ফ্রম গ্রুপের ভিতরে প্রত্যেকটাতে দুইটা ফিডব্যাক দিয়ে দিচ্ছে, যেটা হচ্ছে যে আপনার যদি কি বলে যদি রাইট হয় তাহলে ভ্যালিড দেখাবে, আর রং হলে সেটাও বলে দেবেন। নিডেড ফিডব্যাক যদি আরেকটা আছে যে ইন দিস এক্সাম্পল উই ইউজ নিডেড অ্যাড ভ্যালিডেট ইফেক্ট আফটার দ্য ফর্ম হ্যাজ বিন সাবমিটিং। যখন আমরা ফর্মটা সাবমিট করব তখন আসলে এই ব্যাপারগুলা দেখাবে। এখানে দেখেন একটা জাভাস্ক্রিপ্ট অলরেডি কোড লিখে দিছে, যে এখানে জাভাস্ক্রিপ্ট একটা কোড আছে, যে এটা স্ক্রিপ্টিং কোড। হ্যাঁ, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোড। এটা হচ্ছে যে প্রথম অবস্থায় আমরা এটাতে যেটা দেখলাম সেটা প্রথম অবস্থায় কিন্তু আপনার ইনভ্যালিড এভাবে শো করতেছে, মানে প্রথম অবস্থায় শো করতেছে যখনই রিলোড করতেছে। কিন্তু আমরা এরকম চাই না, যখনই আমরা সাবমিট বাটনে ক্লিক করব আমরা কোনো ডাটা রং দিলে সেটা আমাকে শো করবে, এই ধরনের চাই অনেকটা। তো তখন কি হচ্ছে, আপনাকে যখন আমি সাবমিট বাটন ক্লিক করতেছি ও আমাকে এখানে ডাটাগুলো দিয়ে দিচ্ছে, যেটা আমরা প্রথম অবস্থায় দেখছিলাম। সো এই জায়গাতে দেখেন সেম ব্যাপারটা, আর শুধুমাত্র এখানে ক্লাসটা লিখতে হবে যে কি নিডস ভ্যালিডেশন এবং নো ভ্যালিডেটেড, এই অ্যাট্রিবিউট এবং এই ক্লাসটা আমাদের অ্যাড করতে হবে। তো প্রথম অবস্থায় এবং কি মেসেজ আসবে সেগুলো আমাদের এখানে লিখে দিতে হবে, যে ডিপ ক্লাস ভ্যালিডেট ফিডব্যাকের মধ্যে যে মেসেজটা লিখবেন সেটা, আর ইনভ্যালিড ফিডব্যাকের মধ্যে যে মেসেজটা লিখবেন সেটা। এখন আপনাদের কোয়েশ্চেন আসতে পারে, ভাই ইনভ্যালিড ফিডব্যাক দিলে কি আমার এটা দেখা যাবে? ইনভ্যালিড ফিডব্যাকে কি লেখা আছে? ইনভ্যালিড ফিডব্যাক বা ভ্যালিড ফিডব্যাকে শুধুমাত্র এই টেক্সটের কালারটা কীরকম হবে, ফন্ট সাইজটা কীরকম হবে, এই জিনিসগুলো আসলে লেখা আছে, আর কোনো কিছুই লেখা নাই ইনভ্যালিড ফিডব্যাকে। এই যে সাবমিট বাটন ক্লিক করলে যে এখানে
চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা মূলত হচ্ছে যে এই যে এখানে ইনভ্যালিড ফিডব্যাকে যখনই সাবমিট বাটন ক্লিক করতেছে এটা ভ্যালিডেট কিনা চেক করতেছে, এখানে কোনো ডাটা আছে কিনা চেক করতেছে। যদি ডাটা না থাকে তাইলে কি করতেছে আপনার এখানে ভ্যালিড ফিডব্যাক বা ইনভ্যালিড ফিডব্যাক এই মেসেজটা দেখাচ্ছে, ইনভ্যালিড ফিডব্যাক মেসেজটা দেখাচ্ছে। আর যদি ডাটা থাকে তখন আপনাকে ভ্যালিড ফিডব্যাকের মেসেজটা শো করবে। সো এগুলো হচ্ছে যে ব্যাপারটা যেটা হচ্ছে সাবমিটে ক্লিক করলে এখানকার যে ভ্যালুগুলা বা এখানে যে ভ্যালিড বা ইনভ্যালিড এবং কালারটা চেঞ্জ হচ্ছে এটা মূলত জাভা স্ক্রিপ্টের মাধ্যমে কাজ হচ্ছে, যে এটা ভ্যালিডেশন হচ্ছে কি হচ্ছে না। এগুলো সবগুলো আসলে ফর্ম রিলেটেড কথাবার্তা, আপনাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে নিচেরটা, এবং প্রত্যেকটা জিনিস আপনারা প্র্যাকটিস করবেন। এই ভ্যালিডেশনগুলো আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে যে জাভা স্ক্রিপ্টের মাধ্যমে করতে পারি ভ্যালিডেশন ফর্মের, মানে একটা রেজিস্ট্রেশন ফর্মের ভ্যালিডেশন যদি করতে চাই আমরা জাভা স্ক্রিপ্টের মাধ্যমে করতে পারি, অথবা আমরা পিএসপির মাধ্যমে করতে পারি। এখানে যে ভ্যালিডেশনগুলো দিচ্ছে ওগুলোর বাইরে এখানে জাস্ট একটাই ভ্যালিডেশন দিচ্ছে যে আপনার ডাটাগুলো ইনপুট দিচ্ছেন কি দিচ্ছেন না, এটাই। এছাড়াও আমাদের অনেক ধরনের ভ্যালিডেশন থাকে, যে আপনি চাচ্ছেন যে নাম্বার ইনপুট নিতে, সেখানে জায়গায় নাম্বার ছাড়া অন্য কোনো কিছু ইনপুট নিতে পারবে না, এই ধরনের ভ্যালিডেশন থাকে। আবার ভ্যালিডেশন থাকে যে কি আপনি চাচ্ছেন যে 5 ক্যারেক্টারের নাম্বার বা 5 ক্যারেক্টার হতে হবে, মানে 5টা ক্যারেক্টার নিতে পারবে, এর চেয়ে বেশি ইনপুট দিতে পারবে না। যেমন অনেক সময় দেখা যায় যে এই ধরনের ভ্যালিডেশন আমরা দেখতে পাই যে লগ ইন ফর্মের ক্ষেত্রে মিনিমাম 5টা ক্যারেক্টার দিতে হবে, আর ম্যাক্সিমাম আপনি 10টা বা 15টা ক্যারেক্টার আপনি পাসওয়ার্ড দিতে পারেন। সো এই ব্যাপারগুলো মিনিমাম ম্যাক্সিমাম করে দেওয়া, একটা নিজস্ব রুলস ওইখানে অ্যাপ্লাই করা, ওইগুলো আমরা আসলে জাভা স্ক্রিপ্ট অথবা পিএসপিতে নিজেরাই লিখে দিই, হ্যাঁ, নিজেদের পছন্দ মতো। আর বুটস্ট্র্যাপে করলে এখানে জাস্ট চেক করতেছে যে এখানে ভ্যালু আছে কি নাই, ওই জিনিসটা চেক করতেছে, আদারওয়াইজ আর কিছুই চেক করতে পারতেছে না। যে এখানে যদি ভ্যালু নাও দেন, ভ্যালু দেন, সো এখানে ধরেন যে পাসওয়ার্ড দিতে বলছে, যেহেতু এখানে কি দুইটা ইমেল ইউজার নেমের জায়গায় যদি আপনি 1 2 3 দেন তাও ভ্যালিড বলতেছে। সো আপনি চাইলে কারো ইউজার নেম কখনো নিউমেরিক নেবেন না, সেই ব্যাপারগুলো আপনি নিজস্ব রুলস আপনি লিখে দিতে পারবেন কোথায়, জাভা স্ক্রিপ্টের মাধ্যমে, অথবা পিএসপিতে গিয়ে আমরা এই ভ্যালিডেশন করি। জাভা স্ক্রিপ্ট এবং পিএসপিতে ভ্যালিডেশনের মধ্যে পার্থক্য কি, যখন আমরা জাভা স্ক্রিপ্টে ভ্যালিডেশন করি তখন ওইটা স্ক্রিপ্ট মানে ব্রাউজারের উপর ডিপেন্ড করে, হ্যাঁ, ব্রাউজারের উপর ডিপেন্ড করে বিধায় সেটা অনেক বেশি ফাস্টার হয়। আর যখন আমরা পিএসপি দিয়ে ভ্যালিডেশন করি সেটা কি করে, পিএসপি সার্ভারকে হিট করে, আর প্রত্যেকবার সার্ভারকে হিট করলে একটা টাইম লাগে যে ডাটাটা যাচ্ছে, দেন ওইটা ফাংশনটা কাজ করতেছে, করার পর আপনাকে আউটপুট দিচ্ছে। সেটা হচ্ছে যে সার্ভারের উপর যখন যায় তখন সার্ভারের ডাউন টাইম অথবা সার্ভারের স্পিড, হ্যাঁ, সার্ভারের লোডিং টাইমের উপর অনেক কিছু ডিপেন্ড করে, যে আসলে রেজিস্ট্রেশন ফর্মটা কত দ্রুত ভ্যালিডেশন হচ্ছে। সেটা হয়তো বা সিম্পল কোনো প্রজেক্টে এই ধরনের ব্যাপারগুলো, টাইমিংয়ের ব্যাপারগুলো এত বোঝা যায় না। যখন আপনি বড় কোনো প্রজেক্ট করতে যাবেন, হ্যাঁ, কোনো একটা ইন্ডাস্ট্রির জন্য বেশি বড়, যেখানে হিউজ পরিমাণ মানুষ রেজিস্ট্রেশন করতেছে সেকেন্ডের ভিতরে, যেমন ধরেন যে ওই যে আমরা যখন রেজাল্ট দেখতে চাই, বা কি বলে, আমরা যখন পিএসসি বলেন, জেএসসি বলেন, এসএসসি বলেন, রেজাল্ট দেখতে চাই, অথবা আমরা কলেজের ভর্তির সময়, এখন যেহেতু অনলাইন, সো যখন আমরা ভর্তি ফর্ম ফিল আপ করতে চাই তখন দেখা যাচ্ছে যে সার্ভারটা লোডিং বেশি হয়। মনে করেন ওই সার্ভারে ধরেন 100 জন মানুষ 1 ঘন্টায় কি করতে পারবে, ভিজিট করতে পারবে, সেই জায়গায় দেখা যাচ্ছে 1 ঘন্টায় 100 জনের জায়গায় 2000 জন হয়ে গেল। তখন হচ্ছে যে আসলে মূলত ফ্যাক্টগুলা বোঝা যায়, যে সার্ভারের লোডিং টাইমগুলো বোঝা যায়। তখন ওই ধরনের প্রজেক্টগুলোর জন্য আসলে তখন অনেক ব্যাপার স্যাপার আমরা ব্রাউজারের উপরেই কাজ করাই, মানে সব কিছু সার্ভারকে দিয়ে করাইতে চাই না। যত বেশি বড় প্রজেক্ট হবে তত বেশি সার্ভারকে কাজে না লাগিয়ে কীভাবে ব্রাউজারকে কাজে লাগিয়ে কাজগুলো করা যায় সেই ব্যাপারটা আমরা ফোকাসিং করি। কেন, এখানে শুধু জাভা স্ক্রিপ্টটা মাত্র ছোট একটা ল্যাঙ্গুয়েজ, মানে
এই যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বর্তমানে আরও অনেকগুলা ল্যাঙ্গুয়েজ মানে ভার্সন চলে আসছে, রিয়াক্ট জেএস বা নোট জেএস, যেগুলোর মাধ্যমে পিএসপির অনেকগুলা কাজ এখানে করে ফেলা যায়। যেমন ফিল্টারিং, আগে আমরা ফিল্টারিং করতাম পিএসপি কোড দিয়ে, যে ডাটাগুলো এখান থেকে সর্টেড করে, এখন ওইরকম করা হয় না, এখন সব কিছু ব্রাউজারের উপরই করে ফেলা হয়। ফিল্টারিং ব্যাপার এখানে সার্চ করছেন, ফিল্টারিং বলতে বোঝাচ্ছে এখানে সার্চ করছেন, এই টোটাল ওয়েবসাইট থেকে আপনার যে কন্টেন্টটার সাথে ম্যাচ করতেছে ওই কন্টেন্টটা এখানে শো করানো। এই কাজগুলা আগে আমরা পিএসপি দিয়ে করতাম, বর্তমানে এত অ্যাডভান্স লেভেলের ব্রাউজিং স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ চলে আসছে, যেগুলা মাধ্যমে এখন করে ফেলা হয় আর কি। সো এটা ছিল আজকে ফর্ম রিলেটেড কথাবার্তা। যদি ইনপুটে যান, ইনপুট হচ্ছে ইনপুট টেক্সট এরিয়া, চেকবক্স, রেডিও বাটন, তারপর হচ্ছে যে এই যে রেডিও বাটন বলেন, চেকবক্স বলেন, ইনলাইন চেকবক্স কিভাবে হবে। সো এই ব্যাপারগুলো আপনারা দেখে চলে আসবেন, কারণ এগুলো আমি শিখাই, এগুলো আমরা করে ফেলছি। জাস্ট এখানে অন্যগুলোতে যেভাবে লেভেল ইউজ করতেছেন, এখানে জাস্ট কি ইউজ হচ্ছে, ক্লাস ইউজ হচ্ছে। সো ক্লাসগুলোকে দেখে দেখে কোন ক্লাসটা কিভাবে কাজ করতেছে ওই ক্লাসগুলো আপনি ইউজ করবেন। ইনপুট গ্রুপ ওয়াইজ যদি আপনি দিতে চান, সো কীভাবে দিবেন এই ব্যাপারগুলো। তারপর কাস্টম ফর্মটা, আচ্ছা না, আপনাদের আজকের কাজ হচ্ছে নেভার ফ্রম ইনপুট এবং ইনপুট গ্রুপস। হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা দেখে চলে আসবেন, আর একটু বেশি এফোর্ট দিতে হবে।